কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সারা 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 দিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। ফার্স্ট পারফরমেন্সের অভিজ্ঞতা কেমন ছিল? ম্যাটারটা এটা নয় যে কভার গাইছি বা অরিজিনাল গাইছি, ম্যাটারটা এটা করছে গানটা গাইছি কেন। হিট গান থাকা সত্ত্বেও কোনোভাবে কি তোমার মনে হয়েছে যে তোমাকে একটু আন্ডাররেটেড করা হয়েছে? কম্পিটিশন আমি মনেই করি না কাউকে, আমার জন্য কম্পিটিশন অ্যাকচুয়ালি কেউ নেই। এই মিউজিক ইন্ডাস্ট্রিতে কানেকশন বেশি ইম্পর্টেন্ট নাকি ট্যালেন্ট বেশি ইম্পর্টেন্ট? ইনিশিয়াল টাইমে আমি যখন গানে ছিলাম না, আমার টার্গেটই ছিল না যে সিঙ্গার হবো। রত্ন কিন্তু খুঁজে পাওয়াই যায়, হ্যাঁ, যেটা যার মধ্যে ট্যালেন্ট আছে। ওটা একটা না একদিন বেরিয়ে আসবে। একদিনে তুমি কটা শো করেছো, মানে রেকর্ড কত আছে? কঠিন তো হয় তখনই যখন আমার কোনো কিছু ভালো লাগে না, যখন যেটা ভালো লাগে সেটা অটোমেটিক্যালি সহজ হয়ে যায়। ফিমেল ফ্যান ফলোয়িং বেশি নাকি মেল ফ্যান ফলোয়িং বেশি? পাকিস্তানে একজন লিখিয়ে দিয়েছিল যে আমি নাকি তার হাসবেন্ড। আচ্ছা, শিল্পীর ক্ষেত্রে কি কোনোভাবে কি লাকটা ম্যাটার করে? কমার্শিয়াল গানের অভাব হয়েছে এখনকার দিনে। কমার্শিয়াল গান না হলে তুমি স্টেজে গাইবি। একজন আর্টিস্ট হিসেবে কি মনে করো, অ্যাওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট না লোকজনের করতালি? আজকের প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া ছাড়া ট্যালেন্ট নাকি বিক্রি হয় না। স্পটিফাই সেই সিঙ্গারকেই প্রমোশন দেবে যার নাম্বার। বাংলাতেও তুমি গান গেয়েছো, বম্বেতেও তুমি গান গাইছো, এবার এখানে একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে, কোথায় বেশি ভালো? যখনই তার কণ্ঠে কোনো নতুন সুর ভেসে ওঠে, সেটা শুধু গান নয়, আছে গল্প, নতুন স্মৃতি এবং প্রথম প্রেমের লাজুক ধূসর আলো। ইউটিউবের প্ল্যাটফর্মের মাধ্যমে অসংখ্য কভার দেন নিজের অরিজিনাল কম্পোজিশনে প্রতিটি জায়গায় আলাদাভাবে নিজেকে প্রমাণ করেছে। তার কণ্ঠস্বরের মাধুর্যতা, সরলতা এবং শ্রোতাদের সাথে যে সংযোগ স্থাপন করেছেন, তাকে কিন্তু সেই সঙ্গীত জগতের দিক থেকে আলাদাভাবে চেনা যায়। প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি দ্য হার্ট থ্রব সিঙ্গার রাজ। একি লাইট অফ হয়ে গেল কেন? আহা, ধুর, ভাল লাগে না। বর্মন তুমিও এলে আর লাইটও চলে এলো। ম্যাজিক, সত্যিই ম্যাজিক। আর আজকের দিনটাও তো ম্যাজিক। যাই হোক, আগে বলি ওয়েলকাম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, খুব ভালো। আমি ওয়েট করছি কি তুমি জিজ্ঞেস করবে। না, একদম গল্প দিয়েই শুরু করবো। হ্যাঁ। প্রথমে জিজ্ঞেস করব যে তোমার এই যে গানের যে একটা জার্নি স্টার্ট হয়েছে, সেটা কিভাবে হলো? মানে একদম শুরু থেকে বলবো? একদম শুরু থেকে বলো। এটা ইনিশিয়ালি তো আমার সেরকম কোনো প্ল্যান ছিল না গানে ঢোকার, কারণ যেরকম হয় নর্মাল বাড়িতে ক্রিকেট খেলতাম। দেন বাট আমি শর্ট করে যদি বলি, এটা আমার মা শিখতো, পিন্টু ভট্টাচার্যের কাছে গান শিখতো। আচ্ছা। তো উনি আমার গান শুনেছিল, মা এরকম রেকর্ড করেছিল ফোনে। ফোন তো তখন ছিল না, বেসিক্যালি রেকর্ডার পাওয়া যেত না, ছোট রেকর্ডার, ওতে রেকর্ড করেছিল। তো আমি তখন হিমেশ রেশমিয়ার গান গাইতাম। আচ্ছা। আশিক বানা আপনি, হ্যাঁ আশিক বানা আপনি। সো ওটার পরে উনি বললো যে ছেলেকে গান শেখাও। অ্যান্ড দেন ক্লাস 7-এ যখন পড়ি তখন আমাকে গানে দেয়। অ্যান্ড দেওয়ার পর আমার স্কুলে একটা কম্পিটিশন হয় তোমার ইন্টার ব্রাঞ্চ। সো তখন ওটাতে পার্টিসিপেট, স্কুলেরও কিছু বন্ধুবান্ধব প্রেশারাইজ করে যে ডু ইট। আমি ছিলাম খুব লাজুক, প্রচণ্ড, মানে কারোর সামনে গাওয়া তো দূরের কথা, লাইক মানে একা চিল্লাচ্ছি, কেউ পিছনে দাঁড়িয়ে পড়লো তখন আলাদা ব্যাপার, তাকে দেখলাম চুপ করে। মানে বাড়িতেই গুনগুন করতে? গুনগুন না, চিল্লাতাম। চিল্লাতে? আচ্ছা আচ্ছা হিমেশ রেশমিয়ার গান তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একদম ঠিক। আমি ফ্যান ছিলাম, লাইক হার্ডকোর ফ্যান। আচ্ছা আচ্ছা। হিমেশ রেশমিয়ার। তো ওই সময় আমাকে যখন বলা হয় তখন আমি ওই গানটা গেয়েছিলাম, কুমার শানুর, ইটস মেরা মুল্ক মেরা দেশ। আচ্ছা আচ্ছা। তো ওই গানটাতে করার প্রাইজ পাই। দেন গানে দেওয়া হয়, শিখি না, তখনও আর কি টিচারের সামনে আমি লজ্জা পাচ্ছি। মানে তখন কি তোমার একদম প্রপার টিচার ছিল, যেরকম গান শেখানোর একজন থাকে যে বাড়িতে এসে শেখায়, সেরকম একদম তালিম ওইভাবেই নিয়েছো? তখন শুরু করে দিয়েছিল মা। আচ্ছা। মানে মা যার কাছে শিখতো, বাসুদেব রয়, আচ্ছা। তার কাছে আমাকে দিয়েছিল। তো উনি বাড়িতে এসে আমার শেখাতো। বাট যথারীতি ওর কাছে আমি লজ্জা পেতাম ওনার কাছে। আচ্ছা। তো সেখানেও মোটামুটি শিখতাম, ক্লাস করতাম, আবার বাড়িতে প্র্যাকটিস করতাম না, মন বসতো না আর কি। তো কলেজে যাওয়ার পর আমার গানের ইন্টারেস্টটা বাড়ে আরও বেশি, তখন মিউজিক প্রোডাকশনে ঢুকি।
দেন একটা সামহাও আমি এরকমভাবে ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি আর কি। আচ্ছা, মিউজিক প্রোডাকশনে কি সেটা কলেজের মধ্যে কি তোমরা বন্ধু বান্ধব মিলে প্ল্যান করে সেটা করেছিলে, নাকি কোনো একটা প্রপার প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হয়েছিল? না 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 না, আমি কলেজে যখন পড়ি মিউজিক প্রোডাকশনে ঢোকা মানে বাড়িতে আমার বাবার কাছে কম্পিউটার ছিল। আমার জন্মের লাইক আফটার 3-4 ইয়ার্স বাড়িতে কম্পিউটার পেয়ে গেছি। তো একটা সফটওয়্যার হতো যেটার নাম ছিল সাউন্ড ফোর্জ, একদম ইনিশিয়াল লেভেলের সফটওয়্যার, ওতে মিউজিক প্রোডাকশন হয় না। তো আমি কি করতাম, কিবোর্ডে গান বানাতাম, কিবোর্ডে অ্যাকম্পানিমেন্ট একটা অপশন হয়, ওটা দিয়ে আমি গান অ্যারেঞ্জ করতাম। 5টাই ট্র্যাক হতো, এখন তো নয় অনেকগুলো ট্র্যাক হয়। তো ওতে রেকর্ড করে ওটা থেকে কম্পিউটারে নিতাম। কম্পিউটারে নেওয়ার পর আরেকটা কম্পিউটার থাকতো, ওটাতে আমি কানে হেডফোন লাগিয়ে এটা শুনে রেকর্ড করতাম। তো এটা থেকে হেডফোনে আমার কানে আওয়াজ যাচ্ছে আর এইখান থেকে আমি গান গাইছি, তো এটাই ঢুকছে। দেন এটাকে ওটাই নিয়ে একটা মিক্স করতাম, সামহাও ওইভাবে করে একটা 4-5টা গানের কভার সং বানিয়েছিলাম। তো ওখান থেকে আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করে। দেন একটা কিবোর্ড একজন আমায় গিফট করে, আজিজ কাকু আমাদের বেসিক্যালি গাড়ি চালাতো। তো ওই গিফট করার পর থেকে আমার কিবোর্ডে ইন্টারেস্ট আছে। আমি তার আগে হারমোনিয়াম মার কাছে শিখেছি। দেন ওই ওটা বাজাতে 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 দেন ওখান থেকে মিউজিক প্রোডাকশনে ঢোকা। তো কোনো পারপাসে না, মানে জাস্ট খেলা করতে করতে ঢুকে গেছি সামহাও, তারপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এই যে যখন তুমি মিউজিক প্রোডাকশনটা শুরু করলে, তো তখন কি কোনো স্টেজ পারফর্ম কিংবা কিছু শুরু করেছিলে? যেহেতু তুমি লজ্জা পেতে, তো সবার এতগুলো দর্শকের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করা সেটা তো কোয়াইট টাফ। তো সেই সময় আমি তো নিজেকে কিভাবে ভেবেছিলাম- প্রিপেয়ার করেছিলে? আমি অ্যাকচুয়ালি কিছু প্রিপেয়ার করিনি অনেস্টলি। আচ্ছা। আমি মানে ধরো তুমি এখন আমায় বললে একটা গান গাইতে, যেটা আমি একটু আগে বলছিলাম যে না গাইবো না, এরকম কিছু, তো সেটা দেখা যাবে। তো নিশ্চয়ই, গান তো শুনতেই হবে, গান না গাইলে হবেই না, Okay. ছাড়বই না। তো আমাকে সামনে যখন বলছো তখন আমার গাইতে একটুখানি লাইক একদম সামনে তো একটা প্রক্সিমিটি ইস্যু চলে আসে যে কি গাইবো, আর নার্ভাসনেস কাজ করে। বাট আমি যখন স্টেজে উঠে গান গাই তখন সামহাও ওটা আমার খুব ওকে লাগে। আচ্ছা, লাইক স্টেজ আমার জন্য খুব সবথেকে বেশি কমফোর্টেবল। ফার্স্ট পারফরমেন্সের অভিজ্ঞতা কেমন ছিল? নর্মাল, স্টেজে উঠে গান গেয়েছিলাম ওই ক্লাস 7-এ ফার্স্ট ইন্টার ব্রাঞ্চ কম্পিটিশনে। তো প্রিটি নর্মাল, মানে কিছু এক্সট্রা কিছু মনে হয়নি। সেটা কি হিমেশ রেশমিয়ারই গান? না, ওটা ছিল কুমার শানু, মেরা মুল্ক মেরা দেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওয়াও। আচ্ছা, একজন কভার সিঙ্গার হিসাবে তো তোমার এতটা গান ভাইরাল হয়েছে, এবং কেউ কেউ বলে যে একজন কভার আর্টিস্টের থেকে অরিজিনালের একটা পার্থক্য থাকে। তো তোমার কি মত? তুমি কি মনে করো যে কভার আর্টিস্টদের কি সঠিকভাবে মান্যতা দেওয়া হয়? ডিবেটেবল, বাট আবার এদিকে দেখা গেছে অনেকে কভার গেয়েছে, তারা যারা অরিজিনাল করেছে তাদের থেকে অনেক বেশি এগিয়েছে। ম্যাটারটা এটা নয় যে কভার গাইছি বা অরিজিনাল গাইছি, ম্যাটারটা এটা করছে যে গানটা গাইছি কেমন, ইজ ইট গুড অর ইজ ইট ব্যাড। আমি যদি গানটা ভালো গাই, দেন গানটা ওর গলাতে ভালো লাগছে শুনতে, তো আমি আর্টিস্টটা প্রেফার করবো। এবার কভার বলতে তো সবাই দেখতে দেখতে গেলে কোনো না কোনোভাবে কভার গেয়েছে। আগেকার দিনে গান যখন রিমেক হচ্ছে ওটা ইন আ ওয়ে কভার হয়ে যাচ্ছে, বাট যেহেতু ফিল্মে বেরোচ্ছে বলে লোকে কনসিডার করছে ইটস অ্যান অরিজিনাল সং, বাট অ্যাকচুয়ালি ইটস আ কভার সং অনলি। তো আমরাই ওটা করতাম, আমরা বলতে সবাই করেছে কম বেশি। এখন আমরা স্টেজে গাই, স্টেজে কভার সং গাইতে হতো, অন্যের গান গাইতে, কারণ আমি নিজেদের গান শুধু গাইবো তো অডিয়েন্স বলবে যে বাকি গানগুলো কোথায়, বাকি প্রচুর hit ছিল গান তো আছে। কিশোর কণ্ঠী, তারপর হচ্ছে আশা না, কণ্ঠী, এই ব্যাপারটা কণ্ঠীটা ছিল হলো আমি গলা নকল করে গাইছি, আচ্ছা ওটা তো ডিফারেন্ট। ডিফারেন্ট। আচ্ছা আরেকটা হলো যে আমি ধরো তুমি গান গাইলে একটা, আমার তোমার গানটা ভালো লাগে, এবার আমি সেই গানটা গাইছি, আচ্ছা, তাতে কোনো প্রবলেম নেই। তোমার গানটা আমার ভালো লাগে, আমি গাইবো না? হ্যাঁ ডেফিনেটলি, ভালো লাগলে ডেফিনেটলি গাইবে। তুমি পেয়েছো গানটা, বাট তাই বলে আমি গাইতে পারবো না? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এই যে কোনো প্ল্যাটফর্ম স্টার্ট করার সময় কি ইনিশিয়াল স্টেজে কোনো কম্পিটিশনে যাওয়া উচিত, লাইক সারেগামা কিংবা ইন্ডিয়ান আইডল, এই যে প্ল্যাটফর্মগুলো টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে একজন গায়ক হিসাবে কি ইউটিউবেই প্ল্যাটফর্মটা বেশি ইজি, নাকি ওরকম কম্পিটিশন আগে ভাবা উচিত? না, আমার তো মনে হয় ওটা বেশি কঠিন, কোনটা? লাইক রিয়েলিটি শো, রিয়েলিটি শো? লাইক অনেক বেশি কঠিন। তা তোমার কোনো অভিজ্ঞতা আছে, মানে আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই, গ্যাজেট? কারণ আমি একবারই ট্রাই করেছিলাম, বাট কোনটা ট্রাই করেছিলে? কোন ইয়ারে মনে নেই আমার, জি বাংলাতে আই থিঙ্ক ট্রাই করেছিলাম, সারেগামা? সারেগামা, বাট আমার ইচ্ছা ছিল না। তো বাড়ি থেকে বলেছিল ট্রাই নিতে, আমি গেছিলাম, ট্রাই নিয়েছিলাম, বাট
তো ইচ্ছা ছিল না বলে আমি ব্যাক আউট করে গেছি তারপর। আচ্ছা, সেখানে ওই যে যেহেতু ক্লাসিক্যাল বেসটাকে বেশি ইম্পর্টেন্স দেয় বলে তাই জন্য কি তুমি পিছিয়ে এসছো? না না না, সেটা না, ওখানে তো কমার্শিয়াল সিঙ্গার যারা গায় কমার্শিয়াল গান তারা উঠেছে, বাট আমার কারণ ছিল ডিফারেন্ট। আচ্ছা। এরকম না যে, বাট প্ল্যাটফর্মটা খুব ভালো, বিকজ ওই প্ল্যাটফর্ম না থাকলে আজকে অনেক ভালো ভালো সিঙ্গার তাদের পাওয়া যেত না। যেমন শ্রেয়া ঘোষাল ইনফ্যাক্ট রিয়েলিটি শো থেকে উঠেছে, সুনিধি চৌহান, এরকম অনেকে আছে। মেরি আওয়াজ শুনো। তারপর হিন্দিতে পবনদীপ আছে, অরুণিতা কলকাতা থেকে, অনেকে পাওয়া গেছে। বাট আমার রিজন ছিল যে আমি ওই প্রত্যেক উইকে একটা নতুন করে গান তুলে শোনানো, মানে অনেক বেশি প্রেশার আমার জন্য ক্রিয়েট হয়ে যেত। না, সেক্ষেত্রে আমি এটাও বলবো যে যেমন অরিজিৎ সিং এর কথা বলছি, ও তো সেই কি একটা বোধহয় সোনিতে একটা ওটা ছিল আই থিঙ্ক, কি গুরু সামথিং, হ্যাঁ ফেম গুরুকুল, হ্যাঁ, সেখানে কিন্তু রিজেক্টেড হয়, না বাট অনেক 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 দূর অবধি যায়, তারপর রিজেক্টেড হয়, মানে ফাইনালি আই থিঙ্ক হ্যাঁ বাধ্য হয়ে যায়, কিন্তু তারপর কিন্তু আজকে সে একটা ভালো জায়গায় পৌঁছেছে। তো এটাই হচ্ছে কম্পিটিশন ইজ, মানে সেটা হচ্ছে কম্পিটিশন, যে জিততে হবে, জিতার পরে যে তুমি একটা ভালো জায়গায় পৌঁছবে সেরকম কিন্তু কিছু তার না। কোনো মানে নেই। রত্ন কিন্তু খুঁজে পাওয়াই যায়, হ্যাঁ, যেটা যার মধ্যে ট্যালেন্ট আছে, ওটা একটা না একদিন বেরিয়ে আসবে, এটা একটা না একটা সময় বেরিয়ে আসবে, হার মানলে চলবে না। হার মানলে চলবে না। একদম ঠিক কথা। আচ্ছা, এই যে কভার্স আর্ট সিঙ্গার হয়ে তারপর আস্তে আস্তে যে মেইন স্ট্রিম একদম ছবির গানের জগতে আসার সময় কোনো গ্রুপিজম কিংবা কোনো রকম ওই হয় না যে লবিবাজির মধ্যে তুমি কি কখনো ভাবে ফেসেছো, না না না, ফেস করতে হয়েছে? না 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 না, আমার তো সবাই খুব ভালো লেগেছে, কুল লেগেছে সবাইকে, সুইট। আচ্ছা আচ্ছা। ইনফ্যাক্ট আমাকে প্রথম গানের বাংলা গানের জন্য প্রথম অনেক একটা গান গেয়েছিলাম, নাম মনে পড়ছে না, একা এবং একা, অনেক ম্যাক্সিমাম লোক গানটা শোনেনি। তারপরে আমাকে মেন গাওয়ার জন্য ডাকে রাজ চক্রবর্তীর সিনেমা নূরজাহান, স্যাভিদা ডাকে। আচ্ছা। তো স্যাভিদার জন্য তারপর দুটো গান গাই, সোনা বন্ধু আর তোমার গানটার নাম কি, ভাল লাগে না, এরকম কিছু একটা গান ছিল। শোনাও একটুখানি। না না, ওইটুকুই মনে আছে, এখনো লজ্জা আমি লাগছে। একটা মনে করিনি গানটা। আচ্ছা তো নূরজাহানই টাইটেল আচ্ছা। সং ছিল, ওটা আমি আর লগ্নচিতা গিয়েছিলাম, আচ্ছা। আর একটা আমি আর প্রাশ্মিতা গিয়েছিলাম। আচ্ছা। তো বাট আমার কোনোদিন এটা ফেস করিনি অনেস্টলি, গ্রুপিজম বা লইবাজি, এটা আমি এখন অবধি ফেস করিনি। সবাইকে খুব লাইক চিল্ড আউটই লেগেছে। চিল্ড আউটই লেগেছে। হিট গান থাকা সত্ত্বেও কোনোভাবে কি তোমার মনে হয়েছে যে তোমাকে একটু আন্ডাররেটেড করা হয়েছে? না, এরকম তো ফিল হয়নি আমার কোনোদিন, বিকজ আমি আন্ডাররেটেড বা ওভাররেটেডের প্যারামিটারটা মাথায় আমার কোনোদিন ছিল না। তো যদি হয়েও থাকে আমার কোনো আইডিয়া নেই। না, তোমার কম্পিটিশনে তো অনেকেই আছে এখন প্যারালালি, তো না সেখানে বাট এটাই কম্পিটিশন আমি মনেই করি না কাউকে, আমার জন্য কম্পিটিশন অ্যাকচুয়ালি কেউ নেই। মিউজিক ইন্ডাস্ট্রিতে এই যে একটা নতুনরা যারা গান গাইছে, একটা যে দারুণ একটা ঝড় এসছে এবং ভালো লাগছে আমাদের নতুন নতুন মানুষের গান শুনতে, তো এখানে এই মিউজিক ইন্ডাস্ট্রিতে কানেকশন বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার হচ্ছে ট্যালেন্ট বেশি ইম্পর্টেন্ট? মানে কোথাও গিয়ে কি এই কানেকশনটাই বেশি প্রেফারেন্স পায়? না না, ট্যালেন্ট, এনিডে ট্যালেন্ট, আচ্ছা। এনিডে ট্যালেন্ট। কারণ কানেকশানে তোমার কী হবে কি, একটা দুটো গানের চান্স ইজিলি পেয়ে যাবে হয়তো। আমার কেউ চেনা আছে, সে যদি ডিরেক্টর হয়, বা আমার ফ্যামিলির কোনো বন্ধু যদি ডিরেক্টর হয়, হ্যাঁ, সেটা কি আছে, মানে সেই প্রবলেম? সেটা হলে একটা দুটো চান্স বেশি পাবো, মানে ওটাই দেখেছি। বাট টিকে থাকতে গেলে তোমাকে গানটা আলটিমেটলি ভালো গাইতে হবে। তো আলটিমেটলি ট্যালেন্টটাই লাইক ডমিনেটিং ফ্যাক্টর সব কিছুর জায়গায়, নাহলে বাইরে কেউ আসতো না। কারণ আমার তো বেসিক্যালি কোনো কানেকশন নেই, ছিলই না, না প্ল্যান ছিল। কারণ আমার মা গান গাইতো খালি, বাট মা কোনোদিন ইন্ডাস্ট্রিতে আসেনি। বাবা ডিজাইন করে। কি ডিজাইন করে? বাবা কসমেটিক ডিজাইনার, আচ্ছা কসমেটিক্স। সো আলাদা আলাদা কোম্পানি, কসমেটিক্স কোম্পানি, তার জন্য ডিজাইন। বাবা একদম ডিফারেন্ট তো ব্যাপারটা। অ্যাকচুয়ালি বাবা মা দুজনে হলো পেন্টার, আচ্ছা। দুজনে আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেছে। তো আমার কোনো টার্গেট ছিলই না, হয় পেন্টিংয়ের দিকে গেলে হয়তো আমার তখন কানেকশনে হেল্প হতো, কারণ বাবার চেনা জানা সব আর্টিস্টের সব লোকজন। বাট গানের ইন্ডাস্ট্রি আমার কেউ ছিলই না। বাট গান ভাল লেগে গেছে কারুর, তো সেখান থেকে একটা সুযোগ দুটো সুযোগ করতে 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 তৈরি হয়েছে। আচ্ছা, প্রথম যখন ফার্স্ট তোমার একটা মেন স্ট্রিমের ছবিতে গান গাইলে, তো সেই সময় একটা অন্য
স্টেজ পারফর্ম করছো, অথচ তারপরে একটা এরকম সাউন্ড প্রুফ রুমের মধ্যে গান গাওয়া, তার একটা আলাদা ভয়েস মডুলেশন, না অনেক আমার কিছু এটা আগে ব্যাপারটা। থেকেই ছিল, আচ্ছা মানে কারণ বাড়িতে আগে থেকে আমি প্রোডাকশন করতাম না, তো এটা ইউজ টু ছিলাম আমি আগে থেকে, আচ্ছা, নিজেকে তৈরি করেছিলে, অজান্তে। অজান্তেই তৈরি করেছিলে না? সেটার জন্যও তো একটা প্রিপারেশন থাকে যে কেউ তোমাকে একটা গাইড করেছে, সেই গাইডেন্সটা না 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 কোনোভাবে পাওনি? বিকজ আমি ক্লাস 7-এ গানে যখন গান শেখা শুরু করেছি অ্যারাউন্ড ক্লাস 11-12, ক্লাস 7-এর থেকে যে ট্রেনিংটা সেটা আমি ধরবো না, বিকজ সেটা আমাকে বসাতো ঠিকই, বাট আমি করতাম না অ্যাকচুয়ালি, রেওয়াজও করতাম না, বাট আমি তখন প্রোডাকশন শুরু করে দিয়েছিলাম। প্রোডাকশনটা ওই যে মিউজিকটা যেহেতু বাজাতে জানতে বলেই তুমি টিউনিংটা ভালো পারতে না? হ্যাঁ, মিউজিক বানিয়ে মিউজিক রেকর্ড করা, ইয়া আলি গানটা রেকর্ড করা, হিমেশ রেশমিয়ার তেরা শুরু উঠতে শুরু করে নানান গান, এই গান কোয়াইট কঠিন তো বিষয়টা। আর আমার খুব ইজি লাগতো, লাইক মজা পেতাম ওটা করতে। কঠিন তো হয় তখনই যখন আমার কোনো কিছু ভাল লাগে না, যখন যেটা ভাল লাগে সেটা অটোমেটিক্যালি সহজ হয়ে যায়। ঠিক কথা, একদমই। তো ওইটাই। আচ্ছা, তোমার প্রথম যখন গান রেকর্ড হলো, এবং তার তোমার সাথে কি মানে তুমি ডুয়েট সং গেয়েছিলে না একা সিঙ্গেল ছিল? তখন তো একাই গাইতাম, কারণ চেনা জানা কেউ ছিল না, বাড়িতে একা একা গাইতাম। পরে ডুয়েট গান তো সিনেমা আসার পর ডুয়েট গেয়েছি। আচ্ছা, মিউজিক ডিরেক্টররা তো অনেক সময় দেখেছি যে একজন গায়ক কিংবা গায়িকাকে একটু ডমিনেট করার চেষ্টা করে, তাদের নিজের ভয়েস, নিজের মিউজিকটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। তোমার কি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছো তুমি? আই থিঙ্ক এটার একটা ব্যাপার কি, যে আমাকে এবার কারুর যখন কোনো প্রোডাক্ট সে ওটাকে শ্যুট করবে, তার নিজের একটা ভিশন থাকে। এবার আমি যদি সেটাকে ধরি যে আমাকে ডমিনেট করছে, দেন আমার একটু ইস্যু হবে। বাট আমার টেক থাকে কি, যে যে যাই বলছে আমি সেটা কনসিডার করি একটা নতুন আইডিয়া, তো সেটা যদি মনে হয় যে আমার গানে ঢুকে গানটাকে আরও বেটার করবে, দেন আমি ওটা ইউজ করি, আমার কোনো অসুবিধা নেই, সবাই সবার আইডিয়া দিতে পারে, এনিওয়ান। তো আমার জন্য ওটা ইজি হয় না, তোমার কোনো সময় মনে হয়েছে যে না, এই শ্যুটটা তুমি যেহেতু ইনস্ট্রুমেন্ট বাজিয়ে তুমি নিজে মডুলেশনটা জানতে, তো তোমার মিউজিক ডিরেক্টর একটু বেশি নিজের জায়গাটা দেখানোর চেষ্টা করছে? সব জায়গায় এই জিনিসটা তখন হয়। আমি ক্লিয়ারলি বলে দিই যে এটা ভালো লাগবে না, এটা ট্রাই করো। মতবিরোধ হয়েছে কোনো সময়? হয়েছে, বাট কোনো সময় সেরকম জায়গায় যায়নি। সেরকম জায়গায় যায়নি? না না, নর্মালি লোকজন বুঝে গেছে যে আমি কোঅপারেটই করছি, তো তারাও সেই জায়গায় চলে আসে। প্রথম সাকসেস কেমন লেগেছে? প্রথম সাকসেস আমার মনেই নেই, প্রথম সাকসেস কোনটা, বাট কোনটাকে ধরবো এখন আমার মনেই নেই। না, তোমার প্রত্যেকটা গানই ভীষণ সুন্দর, ভীষণ সুইট। আচ্ছা, তোমার গানের মধ্যে একটা কমন ফ্যাক্টর থাকে, ভীষণ প্রেমের একটা মানে হয় না, প্রেমের একটা ইমোশনস, হ্যাঁ, ফিলিংস আনে। তুমি কি প্রেমটাকে বেশি ভালোবাসো বলে ওই গানের মাধ্যমে সেটা প্রকাশ করতে চাও? প্রেম তো আই থিঙ্ক সবাই বেশি ভালোবাসে, বাট আমার দেয় প্রেমের গান বেশি দেয়। আচ্ছা, মানে তোমার ভয়েসে বেশি ভালো লাগে দেখ। আই থিঙ্ক সবার এটা আইডিয়া হ্যাঁ হ্যাঁ, দেয় বলে, কারণ ম্যাক্সিমাম, হ্যাঁ এটা আমার বলা খুব মুশকিল, কারণ আমায় দেয়, আমার গাইতে যদি ভালো লাগে একটু অন্য টাইপের গান বেশি, কিন্তু দেয় প্রেমের গান বেশি আমাকে। আচ্ছা, মানে তোমার ভয়েসের সাথে বেশি ইউজ টু সেটা ইউজ টু যেটা, বা ওদের মনে হয় যেহেতু কাভার গান কিছু গেয়েছি বা টোনাল কোয়ালিটির জন্য হয়তো মনে হয়। আচ্ছা, তুমি কি একদম এই রকম এই একই ধারায় গেয়ে যাবে, না তোমার একটু যদি মনে হয় যে না, একটু এবার ভার্সেটাইল ওয়েতে গান গাই, কোনো একটা যুদ্ধের গান গাইতে হচ্ছে, কিংবা হচ্ছে সেই সেগুলো গেয়েছি, বাট আনফরচুনেটলি কি হয় কি, প্রেমের গানই আমাদের ইন্ডিয়াতে, বাংলাতে, সব জায়গায় তুমি যদি দেখো রোমান্টিক গানই ডমিনেট করে, সব থেকে বেশি আমরা রোমান্টিক গানই শুনি। পুরনো দিনেও লাগ যা গেলে, এখনকার দিনে অরিজিৎ সিং এর তুম হিও, তারপর আগে তেরে নাম উদিত নারায়ণের, কুমার শানুর জব কিসি কি তরফ দিল, কিশোর কুমারের ও মেরে দিল কে চ্যান, সব আলটিমেটলি প্রেমের গানই ডমিনেট করেছে, আশিকির গান। একটা অদ্ভুত মেলোডিয়াস ব্যাপার থাকে, মেলোডি, আমরা ইন্ডিয়া সবসময় পছন্দ করি একটু মেলোডি, লাইক সুইট সুইট জিনিস, হ্যাঁ, সুইট ইমোশনটা আমরা বেশি প্রেফার করি। তো আমি গেয়েছি অন্য অন্য গান, বাট ওই গানগুলো আনফরচুনেটলি হিট করেনি। আচ্ছা আচ্ছা, তো আছে এরকম কিছু গান আছে, আমি তোমাকে শোনাবো আফটার দ্য। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, শুনতে তো একদম আগ্রহী আছি। আচ্ছা, এই যে বিভিন্ন প্রান্তে তুমি গান গেয়েছো, বিভিন্ন জায়গায় শো করতে গেছো, সেখানকার শ্রোতারা কীরমভাবে তোমাকে আপ্যায়ন করেছে, কিভাবে তোমাকে মানে অ্যাপ্রিসিয়েট করেছে? এবং কোনো সময় হয়েছে এরকম স্টেজে হয়তো গান গাইছো, সাইড থেকে অনেক সাইড টকও করে, কিছুটা হচ্ছে নেগেটিভ, কিছুটা পজিটিভ। নেগেটিভ যে কমেন্টসগুলো আসে স্পেশালি স্টেজ শো করার সময়, সেগুলোকে তুমি কিভাবে ওটাকে কি বলে ইগনোর করেছো, কিংবা সেটাকে কিভাবে হচ্ছে মানে একদম স্পোর্টিংলি নিয়েছো?
খারাপ লাগছে অথচ সেটাকে আছে স্পোর্টিংলি নিতে হবে কারণ তোমাকে স্টেজে পারফর্ম করতে হবে? ভেরি অনেস্টলি আমার একবার না দুবারই আমি হ্যাঁ, স্টেজে, কি হয়েছে ইনসিডেন্ট একটু শুনতে চাই। একবার হয়েছিল যে আমাকে লাইক সেকেন্ড বা থার্ড সঙ্গে একজন বলছিল যে এরকম গান চলবে না, নাচের গান গাইতে হবে। আচ্ছা মানে স্লো সং চলবে না, নাচের গান গাইতে হবে। আচ্ছা, তারপর? সেকেন্ড বা থার্ড সঙ্গে তো আমিও তাকে স্টেজে একটু বলে দিয়েছিলাম, মানে বেশি খারাপ কিছু বলিনি, আমি বলেছিলাম যে দেখো গাড়ি ঘোড়া যখন চালু করি তা একবারে তো 0 থেকে 100 হয় না, 10, 20, 30 তারপর 100 ওঠে। তো ওরমভাবেই ধরো, এটা স্লো সং, আস্তে আস্তে তোমার যাবে, মানে নাচের গানের দিকে যাবে, তো তুমি ধৈর্য ধরো, আর পেশেন্স ইজ আ গুড ট্রেট। এরকম করে আমি গান শুরু করে দিয়েছিলাম। এইটা একটা ইনসিডেন্ট। আরেকটা ইনসিডেন্ট হয়েছিল যে আরেকজন বলছিল যে ঘুম পাচ্ছে, আমি বললাম তাহলে ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ো, তাহলে অসুবিধা নেই, ঘুমানো বেটার, রাত হয়ে গেছে এমনিতে, রাত 10টা বাজে, রাতের শো হচ্ছিল। আমি বলেছিলাম যে, "না, তাহলে ঘুমিয়ে পড়ো, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বা এখন জেগে থাকলে একটু ব্ল্যাক কফি খেয়ে নাও।" আচ্ছা, এরকম ফেস করতে হয়েছে? দুবারই হয়েছিল, মানে খুব হার্শ কেউ কমেন্ট করেনি। আচ্ছা আচ্ছা, এই সোশ্যাল মিডিয়াতে আমি জানি অনেক আর্টিস্টকে খুব বাজেভাবে ফেস করতে হয়েছে অনেক সিচুয়েশন। সেলিব্রিটিদের একটা জায়গা হয়, স্পেশালি তুমি এখন সিলেবের জায়গায় পৌঁছে গেছো, একদম দারুণভাবে তোমাকে সবাই এখন চাইছে, তো হার্ট থ্রব যেটা এখন এই মুহূর্তে তুমি, তো সেক্ষেত্রে একটা জিনিস আমি জিজ্ঞেস করবো না, প্রত্যেক সেলিব্রিটিকেই সেটাকে ফেস করতে হয়। নেটিজেনদের অনেক হচ্ছে নেগেটিভ কমেন্টস আসে, সেই কমেন্ট সেকশনগুলোকে কিভাবে তুমি নাও, সেটা কি তোমাকে? পড়ি না আমি। খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কমেন্টস আমি মাথায় লাগাই না। কিন্তু দেখবে একটা জিনিস, এখন একটা সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করে কিছু একটা কন্ট্রোভার্সিয়াল কিছু দিয়ে দিই, মানে কিংবা যে কোনো আর্টিস্ট, সেলিব্রিটি, মানে আর্টিস্ট বলো কিংবা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের এটা সবসময় প্রতিনিয়ত ফেস করতে হয়, অথচ কিন্তু তোমরা জানোই না বিষয়টা। কারেক্ট। হ্যাঁ, তো সেই সময় সেইগুলো দেখলে তোমরা কি সেটার কোনো স্টেপ নাও নাকি ওটাকে জাস্ট নজরআন্দাজ করে দাও? আমি দেখি খিল্লি ওড়ে হাসি, ভাল লাগে, ঠিক আছে, কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে, তো চলতেই থাকে। তুমি কি নজরে দেখো এটা, তুমি কি বলতে চাও? মানে নিউট্রাল। নিউট্রাল মানে তোমার কি একটা চিন্তা ভাবনা থাকে না যে এরকম করা উচিত না, মানে পজিটিভ রিয়াকশন থাকা ভালো, সেটা? অ্যাজ আ সোসাইটি সবার তো জাজমেন্ট নেগেটিভ না হয়ে পজিটিভ হওয়াটাই উচিত, বাট আমরা সবাই জানি যে কোনোদিনই সব কিছু পজিটিভ হবে না, কারণ নেগেটিভ না থাকলে পজিটিভ থাকবে না, আর নেগেটিভ না থাকলে পজিটিভের ভ্যালু আমরা করবো না। তো নেগেটিভটাও দরকার, আর আমার মনে হয় যে কোনো আর্টিস্ট বা যে কোনো মানুষের স্টেবল মাইন্ডে থাকা খুব দরকার, যে আমি যদি ভালোটাও পাই তো খারাপটাও পেলে ওটাতে ওভার রিয়াক্ট করা না করা উচিত। আচ্ছা দুটোই আসতে পারে। তো আমার কাছে টেক থাকে যে না ঠিক আছে, কেউ খারাপ বলছে তার টেক, ওটা কোনো ব্যাপার না, তার মনে হয়েছে। তোমার কি ফিমেল ফ্যান ফলোয়িং বেশি নাকি মেল ফ্যান ফলোয়িং বেশি? এর আমার কোনো আইডিয়া নেই অনেস্টলি। না কোনো ফিমেল ফ্যান কিরকম পাগলামো দেখিয়েছে, মানে ক্রেজি হয়ে গেছে, সেরকম কোনো এক্সপিরিয়েন্স যে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে? কিছু আছে এরকম? আমার মনে পড়ছে না, তোমার কিছু মনে আছে? আমার মনে হচ্ছে তুমি আছো ওখান থেকে জিজ্ঞেস করছো যে বলবো কি বলবো না, আরে সেটাই জিজ্ঞেস করছি, মানে না, না, ফিমেল বলো, ফ্যান আমি মনে করার এক্সপিরিয়েন্স। চেষ্টা করছি। লাইক হ্যাঁ, লেটার্স তো পেয়েছি আমি বেশ কিছু। লেটেস্ট মানে তোমার বাড়ির অ্যাড্রেসে এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাড়ি অ্যাড্রেসে, অ্যান্ড আমার যে শো এর যে ম্যানেজার তার কাছে প্রচুর মেসেজ দেয়, কিছু সেই জানে ম্যাক্সিমাম, তার কাছে যোগাযোগ করার চেষ্টা করেছে, মানে বিয়ের প্রপোজাল যেটা হয়? পাকিস্তান থেকে মেসেজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা কেস হয়েছিল কি, পাকিস্তানে একজন লিখিয়ে দিয়েছিল যে আমি নাকি তার হাজবেন্ড। সো এটা কি মানে মানে রীতিমতো ছড়িয়ে পড়েছিল সবার কাছে, এটা মোটামুটি ভাইরাল হয়েছিল? ভাইরাল মানে লোকজন তো জানতো, আমাকে এসে বলতো যে তোর নাকি বিয়ে হয়ে গেছে পাকিস্তানি মেয়ের সাথে। হ্যাঁ, তারপর তো তারপর আমি জানতাম না, তো আমি দেখার পর দেখলাম যে না আমার সাথে, মানে ওই ফেসবুকে দেয় না অ্যাট ডিনার উইথ রাজ বর্মন বা এরকম, তো ওরকম স্ট্যাটাস দিত। আচ্ছা, যে অরিজিনাল প্রোফাইল ছিল সেটা? ওর অরিজিনাল প্রোফাইল। আচ্ছা, তারপর? আর আমাকে ট্যাগ করে আর কি, তো ওটা আমার অরিজিনাল প্রোফাইলই ট্যাগ করে। তুমি সেই সিচুয়েশনটা কিভাবে ফেস করে, মানে তোমার লোকজনকে দিয়ে কিভাবে? আমি কিছু করিনি অনেস্টলি, আমি ছেড়ে দিয়েছি এগুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর ঠিক আছে করুক গিয়ে, ওর যদি ডিনারে গিয়ে ভালো লাগে আমার সাথে যাক না। মানে না সেগুলো তো ফেক কথা বলছে, তো তোমার খারাপ লাগেনি সেই জিনিস? এখন কি মানে কিসে মাথা লাগাবো, ওটাই মাথা লাগাবো না, না নিজের কাজের ক্ষেত্রে কাজে ফোকাস মাথা লাগাবো থাকবো, নাকি পিস অফ মাইন্ডে মাথা লাগাবো? পিস অফ মাইন্ডে। আচ্ছা, মানে তুমি খুব শান্তিপ্রিয় মানুষ যেটুকু আমার, বুঝছি তুমি। যে কারণে আমার গ্রিন কালার সবচেয়ে ফেভারিট। আচ্ছা আচ্ছা, তোমার চেয়ারটা গ্রিন। কেন ব্লুটা পছন্দ না? ব্লু সবচেয়ে ভালো লাগে, বাট গ্রিন হলো দ্য কালার অফ পিস অ্যাকচুয়ালি, আমাদের নেচার। বাট ব্লু আমার খুব ভালো লাগে। ব্লু আমি নিজেও ব্লু পড়ি, আজকে যেহেতু গ্রিন পড়েছি, বাট নর্মালি আমার নেভি ব্লু কালার সবচেয়ে বেশি পড়ি আমি, ডার্ক ব্লু, নেভি ব্লু।
আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যারিয়ারের শুরুতে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলে যেটা তোমার মনে হয়েছে যে এটা না নিলেও ভালো হতো? এটা তো মনে হয় না অ্যাকচুয়ালি, বাট কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা এখন মনে হয় যে নিয়েছি বলে ভালো করেছি। যেমন? যেমন শুরুতেই জানতাম যে আমি কোনোদিন কারোর জন্য কাজ করব না, জব করব না কোনোদিন। আচ্ছা, তো সেটা জব অফার ছিল? না, মানে সেটা অনেক ছোটবেলা নিয়েছিলাম, ক্লাস 6-এ পড়ি, 5-এ পড়ি, কি বলেছিলে? চাকরি করব না, জীবনে করব না। রাজা হয়ে থাকবো একদম। তা জানি না, বাট চাকরি তো করবো না, মাথার উপর কোনো বস থাকবে না অ্যাটলিস্ট। আচ্ছা। ওই কেউ বলবে আমাকে এটা করতে হবে, আমায় শুনতে হবে, তো আমি ভেরি ব্যাড এট ইট, আচ্ছা। জীবনে পারবো না করতে, আমাকে আমার মর্জিতেই চলতে হবে। আচ্ছা। আর সেটা আই থিঙ্ক কোথাও না কোথাও আমায় হেল্প করেছে এই গানের লাইনে আসাতে, বিকজ আমি যদি আর্টিস্টিক লাইনে না থাকতাম, আমার ক্রিয়েটিভিটি, যেটা সবার মধ্যে ক্রিয়েটিভিটি কম বেশি থাকে, বাট আমি যখন কিছু লাইক এক্সপ্রেস করতে চাই বা কিছু ক্রিয়েট করতে চাই, সেটা আমি নিজেকে অ্যালাউ করতে পারতাম না যদি আমি কোনো জবে থাকতাম। কেন আমার একটা রেস্ট্রিকশন থাকতো, একটা ডেলিকার রুটিন, এর মধ্যে বেঁধে যাওয়া, সকাল 10টার সময় এখানে পৌঁছানো, রাত এটার মধ্যে ঘুমিয়ে পড়া, যেটাকে বলে টাইম টেবিল। টাইম টেবিল বলে, যেটা আমার নেই। তো ওই শিল্পী মানুষদের টাইম টেবিল থাকেও না, তারা একটা আলাদা জগৎ থাকে। তুমি জানো সেটা, অবভিয়াসলি, ভালো করেই জানি। হ্যাঁ, তো হ্যাঁ, ওইটা আমাকে হেল্প করেছে। তা বাড়ি থেকে এরকম বলেনি, মানে মা বাবাদের একটা চাহিদা থাকে যে ছেলে বড় হচ্ছে মানে তাকে একটা ভালো জায়গায় চাকরি করতে হবে, তো সেরকম কোনো বাধা বিপত্তি তোমাকে কাটাতে হয়েছে, মানে অবজেকশন যেটাকে বলে? Honestly, না, কারণ বাবা এটা খুব সাপোর্টিভ ছিল, মানে গানের লাইনে, গানের দিকে এগোনোতে বাবা কমপ্লিটলি সাপোর্টিভ ছিল। তো বাবার কথা ছিল যে যেটাই করবি মন দিয়ে কর, তো ওটা নিয়ে ফোকাস ঠিক রাখতে। আর মায়ের একটু ছিল যে প্রপার কিছু করতে, সব মায়ের মানে প্ল্যান বিটা রাখ, নাহলে তো ওরই প্ল্যান বি, অনেকেই আজকাল বলে না প্ল্যান এ তে এগোচ্ছিস যখন প্ল্যান বিটা ভাবার চেষ্টা। হ্যাঁ, বাট এইগুলো করতে করতে আমি ঢুকে গেছিলাম তো কাজে, তো এটা নিয়ে আমার ফেস করতে হয়নি। বাট বিকজ 23 না 24 বছর বয়সে মোটামুটি আমি তখন ঢুকে গেছি গানে। আচ্ছা, শিল্পীর ক্ষেত্রে কি কোনোভাবে কি লাকটা ম্যাটার করে? খুব 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 মেজরলি। ট্যালেন্ট থাকা সত্ত্বেও লাকটা দরকার আই পড়ে? থিঙ্ক লাক তো মেজর পার্ট, যদি পার্সেন্টেজ কমই ধরবো 10% লাক, বাট ওই 10%টাই তোমার সিচুয়েশন কতটা চেঞ্জ করবে ওটা ডিফাইন করে, লাক খুব ম্যাটার করে। আচ্ছা, প্রথম যখন একটা ভালো সুযোগ পেলে বাড়ির লোকজনের কীরকম রিয়াকশন ছিল, পাড়া প্রতিবেশী, যে তুমি দা রাজ বর্মন যখন আস্তে আস্তে হয়ে উঠছিলে? মানে অ্যাপ্রিসিয়েশন দিত। একটা সময় যে ছেলেটা লাজুক ছিল, মানে গান গাইতে গেলে লজ্জা পেত, আজকে দুনিয়ার সবার কাছে, পুরো পৃথিবী জুড়ে তোমাকে লোকে জানছে যে তুমি একজন একটা দারুণ সিঙ্গার হিসাবে এখন সবার কাছে এসছো। তো এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে যে যখন ফ্যামিলি এবং ফ্রেন্ডস, ক্লোজ ফ্রেন্ডসরা তোমাকে দেখছে এই প্ল্যাটফর্মে এরকম সাকসেসফুল একটা জায়গা জার্নিতে? আর খুব আমার তো মনে হয় খুব ছোট বয়সে তুমি খুব তাড়াতাড়ি একটা সফলতার জায়গায় পৌঁছেছো। মানে ঠিক আছে, মানে একটা জায়গা তৈরি হয়েছিল, ঠিক আছে, মানে এখনও কিছু হয়নি আমার মনে হয়, অনেক কিছু হওয়া বাকি আছে, বাট আমি খুব একটা চেঞ্জ ফিল করিনি। আমার কাছে খুব নর্মাল লাগতো, কারণ বাড়িতেও খুব নর্মাল ছিল, বাবা মার কাছে এখনো সেম ক্যাজুয়াল একদম, খুব সিম্পল। হ্যাঁ, না সাকসেস দেখলে একটা হয় না বাবা মার ভেতরে একটা আনন্দ হয়? দেখায়নি কোনোদিন, শো করেনি তাহলে আমাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরা হয় না অনেক? তো জানতোই না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এটা আমি একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে, মানে আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমাকে এটা জিজ্ঞেস করছি, যে যখন একটা মানুষ সাধারণ থাকে মূল্য দেয় না, যখন একটা লাইমলাইটে পৌঁছে যায় তখন যারা তোমাকে অ্যাভয়েড করছে তারাই তোমাকে আসছে, সেই একবার দেখা কর, আমরা খুব খুশি, একসময় তোমাকে ঘুরেও দেখতো না। এইরকম এক্সপিরিয়েন্স হয়েছে তোমার লাইফে? এটা হয়েছে প্রচুর হয়েছে। হ্যাঁ, সেটা বলো একটুখানি, মানে এরকম কোনো ইনসিডেন্ট যেটা এটা কমন চারিদিকে হয়েছে, মানে এরম কোনোদিন এরম হয়নি যে কেউ আমার দিকে ঘুরে তাকায়নি বা আগে অ্যাভয়েড করেছে, এরম না, বাট নর্মালি যেই জায়গায় আমাকে নর্মাল হিসেবে দেখতো বা একটা নর্মাল ছেলে, সেই জায়গায় ডেফিনেটলি আমার নাম এদিক ওদিক শোনার পর তাদের চোখে মুখে আচরণ এক্সপ্রেশন একটুখানি চেঞ্জ হয়েছে, ভুরু ফুরু ওঠা বেশি শুরু হয়েছে। মানে ভুরু ভুরু ওঠা মানে? আরে মানে এক্সপ্রেশনে একটু হালকা চেঞ্জ। মানে চেঞ্জ মানে বুঝলাম না, মানে খুশি চেঞ্জ না মানে হিংসার চেঞ্জ? হিংসা তো আমি, ওটা তো মুখের সামনে করে না, করবে না, কিন্তু মুখের এক্সপ্রেশনে বুঝতে পারবে। হ্যাঁ, বাট আমি অতটা মুখে ঝেঁকে দেখিনি যে কি করছে। আমি নর্মালি এগুলো থেকে একটু অফই রেখেছি নিজেকে, মানে জেনে বুঝে ইনিশিয়াল টাইম থেকে আমি নিজেকে একটু অফ রাখতাম। আচ্ছা। কারণ আমার মনে হয় যে
আমি যদি বেশি ফোকাস করি সামনের জন্য আমায় কীভাবে দেখে সেটাই, তাহলে আমার নিজের এক্সপ্রেশনে প্রচুর প্রবলেম এসে যাবে, কারণ আমি ন্যাচারাল থাকতে পারবো না। তখন আমার কাছে ওই থাকবে যে অলওয়েজ একটা মাস্ক পরে থাকা অ্যান্ড একটা সার্টেন ওয়েতে বিহেভ করা, সার্টেন ওয়েতে কথা বলা, সার্টেন ওয়েতে চলা, সার্টেন ওয়েতে ড্রেস আপ করা। বাট আমি ফ্রি থাকতে আমার ভালো লাগে। তো কেউ যদি খুব দেখি যে খুব বেশি ইয়ে হচ্ছে, তো আমি ওখান থেকে ফোকাস করি নি অ্যাটলিস্ট। ইনিশিয়াল স্টেজে স্ট্রাগল টাইমটা কেমন ছিল যখন একদম শুরু? স্ট্রাগল সেই অর্থে কিছু ছিল না আমার, সেই অর্থে স্ট্রাগল ফেস করতে হয়নি, বিকজ আমি এনজয় করতাম ওই ফেসটা খুব, যে আমার গান বানাতে হচ্ছে, আমাকে এইখান থেকে গান ঢোকাতে হচ্ছে ওই কম্পিউটারে, আরেকটা কম্পিউটারে গান করছি, দেন ওখান থেকে সিডিতে মিক্স করে এখানে আনছি, দেন মিক্স করছি, বার করে কাউকে শোনাচ্ছি। তো এই প্রসেসটা আমার খুব ভালো লাগতো। আচ্ছা, তোমার ভিশন কি খুব স্ট্রং? তুমি কি বুঝতে পারো যে কোন জায়গায় যাবে একটা কোনো কিছু, একটা ধরো প্রোডাক্ট কিংবা প্রজেক্ট স্টার্ট করলে সেটা তুমি বুঝতে পারো যে ভিশনটা খুব স্ট্রং তোমার, মানে প্রজেক্টটা হিট করবে কি করবে না এক্স্যাক্টলি? আমার মনে হয় না, না ভিশন উইক বলবো না, বাট একটা মানুষ হয় না যে আমি এটা বানাচ্ছি মানে এটা ভালোই হবে, একটা কনফিডেন্স থাকে, তো সেই কনফিডেন্সটা কি তোমার মধ্যে ছিল যে হ্যাঁ এটা হিট করবেই? আমার কনফিডেন্স ছিল নিজেকে নিয়ে, যে আমি এটা করবো মানে করবো। হিট হবে কি হবে না এটা আমি কোনোদিন মাথায় আসেনি আমার, বিকজ আমি জানি হিট আমার হাতেই নেই। হিট তো পাবলিক ডিসাইড করবে, পাবলিক শুনবে, তার মর্জি হলে সে শেয়ার করবে, নাহলে করবে না। আমার বলাতেও কোনো যায় আসবে না। আজ আমার 100 জন যদি আমি বলি দিই শোনার জন্য আমার গান, সে শুনবে হয়তো আমার গান, বাট নট নেসেসারিলি যে সে বারবার শুনবে। সে বারবার শুনবে কিনা সেটা কমপ্লিটলি তার উপর। বাট আমি জানি যে এটা আমি করবো মানে এটা করবো, এইটুক তো আমি আমার প্রতি শিওর ছিলাম। তবেই বলেছিলাম যে না, কোনোদিন জব করবো না, ওই জায়গাটা আমি শিওর। আচ্ছা, তোমার যখন শো টাইম চলে, তোমার মোটামুটি তোমার কীরকম আছে, মানে ওটাকে কি বলে না, একদম টাইম টেবিলটা কেমন কেমন থাকে? মানে একদিনে তুমি কটা শো করেছো, মানে রেকর্ড কত আছে? যেমন কুমার শানুর একটা রেকর্ড আছে, ওটা রেকর্ডিং এ। হ্যাঁ, রেকর্ডিং এ। আর তোমার হচ্ছে মানে এই যে শোস প্লাস গান রেকর্ডিং সব নিয়ে মানে কিরকম তোমার হাইয়েস্ট নাম্বার রেকর্ডিংস? 2023-এ একবার এখানে করেছিলাম, রশিদ খানের সাথে আমার 7খানা গান ছিল। রশিদ খান তো একজন মানে ক্লাসিক্যাল সিঙ্গার। না না, উনি তো আমাদের রশিদ খান ক্লাসিক্যাল সিঙ্গার। আমি যার কথা বলছি সে বোম্বের মিউজিক ডিরেক্টর। আচ্ছা, ডিফারেন্ট। আচ্ছা, তো তার 7খানা গান ছিল, তো সে বলেছিল গান রেকর্ড করবে। তো আমি তারপর 3 দিন বাদে আমি আমেরিকা বেরিয়ে যেতাম। আচ্ছা, তো আমি তাকে কলকাতায় ডেকে নিলাম, ডেকে একদিনে 7টা গান রেকর্ড করেছিলাম। তো ওটা একদিনে 7টা গান হাইয়েস্ট এখন অব্দি, 7। বাট কমই লাগে যেহেতু কুমার শানু 28 করেছে। মানে সেটা কোনো ব্যাপার না, তুমি আরামসে মোটামুটি একদিনে কটা গান রেকর্ড করাতে পারো? ইচ্ছা তো আছে যে চেষ্টা করে দেখবো যে কতটা যাওয়া যেতে পারে। বাট ইটস টাফ, ভেরি টাফ। হ্যাঁ, টাফ একটা প্র্যাকটিসেরও তো ব্যাপার থাকে, মানে রিয়াজ করার টাইমটা তো পাওয়া যায় না যখন একটা জায়গায় পৌঁছে যায়। আরেকটা মানে ব্যাপার, সঙ্গীত শিল্পীদের ভীষণ ব্যস্ততা থাকে, ইভেন্টসের পর ইভেন্ট থাকতেই থাকে, যে নিজের জন্য যে একটা পার্সোনাল টাইম বার করে যে প্রিপারেশনটা করবে সেটা থাকে না। ওটা ওই সময়টা কমে যায় যখন তোমার সেটা তুমি কি করে প্ল্যান ওয়াইজ চলতে? শোয়ের টাইমটা একটু কম খামতি হয় একটুখানি। তো তার জন্য তো গলার কোনো সমস্যা হয় না, যে ভয়েসের কোনো প্রবলেম হয় না? মাঝে মাঝে হয়, গলা ভেঙে যায় শোয়ের পর। তো গলা মাঝে মাঝে পুরো ভেঙেই যায়, তখন কথা একদম পুরো চুপ করে যেতে হয়। আচ্ছা, দেন গরম জল খাওয়া, চা খাওয়া, একটু কম কথা বলা, এই জিনিসগুলো কনসিয়াস থাকতে হয়। কামিং টু মিউজিক রিলেটেড একটা প্রশ্ন ইচ্ছা করছে এই মুহূর্তে। এখন প্রোডাকশন কস্ট ভীষণ লিমিটেড হয়ে গেছে, কারেক্ট। বাংলা বলো কিংবা বম্বেতে, সবাই একটা রেস কোর্সে দৌড়চ্ছে। কারেক্ট। মানে লাইক ঘোড়া যেমন রানিং পজিশনে থাকে। তো এই লিমিটেড টাইমের মধ্যে তোমার এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েছো যেখানে তোমাকে গানটা খুবই কম সময়ের মধ্যে রেকর্ড করে তাদেরকে দিতে হবে, কারণ সেটা হচ্ছে তাড়াতাড়ি রিলিজ করবে, অথচ তোমার মনে হচ্ছে যে গানটাকে আরেকটু সময় দিলে আরেকটু বেটার ভার্সন বেরিয়ে আসবে? এটা হিন্দিতে ম্যাক্সিমাম হয়। আচ্ছা, বাংলায় এখন অবধি হয়নি, কারণ বাংলায় নর্মালি টাইম ফ্রেম একটু বেশি থাকে, কিন্তু কাজের কোয়ান্টিটি কম। হিন্দিতে হয়েছে, মানে আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা গান এলো, রাজ इसको रिकॉर्ड करके तो 2 घंटे में। अच्छा, हाँ, कल रिलीज है। अच्छा,
তো এক আধবার দিয়েওছি, বেশ কয়েকবার দিতে হয়েছে, বাট অনেকবার কি হয়েছে কি আমি তখন একটু করলাম কিছু, একটু জেনে বুঝে একটু কিছু ভুল করে দিলাম, একদিন একটু গ্যাপ টাইম পেয়ে গেলাম, এরকম করে এক দুদিন চালিয়ে চালিয়ে দেন ভালোভাবে গানটা দিলাম, 2-3 দিন পর তারপর গানটা দিলাম, নাহলে এই গানটা খারাপ হয়ে যাবে, কম্প্রোমাইজ হয়ে যায়, কোয়ালিটিতে কম্প্রোমাইজ হয়ে যায়, নাহলে ভাবার টাইম। আচ্ছা, তুমি কোয়ান্টিটিতে বিশ্বাস করো না কোয়ালিটিতে বিশ্বাস করো? বোথ, একটা ব্যালেন্স। লাইক একদম কোয়ালিটির চক্করে যদি আমি গান রিলিজই না করি, তাহলে হিট তো একটা প্রবাবিলিটি, 100টা গান বেরোলে হয়তো ধরে নিলাম 10টা গান হিট করবে, এবার আমি যদি 10টা গান রিলিজ করি দেন চান্সেস আরও কমে যাচ্ছে। তো আমার যদি কাজটা করতে হয় উইথ আ ফ্লো, যেমন বিজনেসে বলে টাকা রোলিংয়ে থাকা উচিত, সেরকম ফ্লোতে থাকার জন্য মানে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ব্যালেন্সে রেখে করা উচিত। তো আমি সেটাই follow এরকম করি। এরকম তো অনেক মিউজিক ডিরেক্টর আছে কিংবা প্রডিউসার আছে, তাদের ভীষণই তাড়াহুড়ো থাকে এবং হচ্ছে তোমাকে দিয়ে তার একেবারে হর্স রানিং এর মতো হচ্ছে 10টা গান, না তোমাকে হচ্ছে দুদিনে 10টা গান রেডি করে দিতে হবে, এরকম মানে প্রেশার কোনো সময় এসছে, যেহেতু কোয়ান্টিটির একটা ইম্পর্টেন্ট পার্ট আছে? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে রশিদজির একটা গান ছিল, তো প্রথমে বলেছিল 2-3টে গান করে বাকি গানগুলো পরে, তারপর বললো যেহেতু আমেরিকা চলে যাচ্ছে বেশ কয়েকদিনের জন্য অ্যাভেলেবেল থাকবো না, তো বললো আমাকে যে তুমি একসাথে 7টা গানই এসে করে দিয়ে যাও। আমি বললাম যে না, তুমি চলে আসো, বিকজ আমি গিয়ে আবার ফেরত আসবো, দেন আবার পরের দিনই ট্রাভেল থাকবে, তো এসে একদিনে 7টা গান রেকর্ড করা। তো মাঝে মাঝে সিচুয়েশন চলে আসে যেখানে করতে হয়, বাট আমি জানি তাদেরও হাত বাঁধা থাকে, কিছু করার নেই, বাট সিচুয়েশন আসে মাঝে মাঝে এরকম। প্রেশার থাকে এখন একটা। ফাস্ট হয়ে গেছে, পুরো হোল জিনিসটা ফাস্ট হয়ে গেছে। আজকে রেকর্ড হলো, রাতে মিক্স হলো, কালকে রিলিজ হয়ে গেল, পরশুদিন ভিডিও রিলিজ হয়ে গেল, কারণ এখন তো অডিও আগে চলে আসে না ভিডিওর থেকে, তো জিনিসটা অনেক ফাস্ট হয়ে গেছে। সব কিছুই ভীষণ কর্পোরেট হয়ে গেছে। সব কিছু অনেক কর্পোরেট হয়ে গেছে, সব কিছু এই যেটা বলছিলেন না কম্পিটিশন, সব কিছু কম্পিটিশানে ঢুকে গেছে। আর্টও যদি কম্পিটিশানে ঢুকে যায় তখন হয়ে যায় প্রবলেম। আর্ট তো সবার মাথায় আসবে, তৈরি হবে, দেন এক্সিকিউশন একটা টাইম লাগবে, দেন ওটাকে রিভিউ করা উচিত, দেন যদি কিছু ভুল থাকে ওটাকে আমি আবার রিভিউ করে ওটাকে আমি চেঞ্জ করলাম কিছু, দেন রিলিজ করা উচিত, তবে কি একটা প্রপার এক্সপ্রেশন বেরোয়। নাহলে কী হয় কি, ওই তাড়াহুড়োর মধ্যে একটা গতানুগতিক একটা ফরম্যাটে গান রিলিজ হতে থাকে, গান হোক বা যে কোনো আর্ট ফর্ম হোক। আচ্ছা, তুমি একজন সিঙ্গার হিসেবে কি মনে করো যে আগেকার দিনের সিঙ্গারদের যে বেশি সেই প্ল্যাটফর্মটা দেওয়া হতো, যে সময় নেওয়া এবং একটা গানকে রেডি করার জন্য 3-7-8 দিন যে একটা টাইমিং দিত, টাইম টেবিল দিত, সেটা যদি এখন মানে লিমিটেড টাইম করে দিয়েছে, এটার জন্য কি সিঙ্গারের কোনোভাবে মনে হয় যে আজকের যুগের যারা জেনারেশন তো সিঙ্গার, তাদের জন্য কি এটা মনে হয় যে না আগেকার ব্যাপারটা যদি একবার ফিরে আগেকার আসে? দিনে ওটা হলে তো আই থিঙ্ক ডেফিনেটলি বেটার যে কোনো সিঙ্গারের জন্য। আচ্ছা। বিকজ সাপোজ তুমি একটা গান বানালে আমাকে দিলে, এবার গানটা তুমি 20 দিন ভেবে বানিয়েছো, তো গানটা তোমার মধ্যে বসে গেছে, এবার আমার শোনানোর 2 ঘন্টার মধ্যে জিনিসটা তোলা, সুর আমি তুলে নিতে পারবো, বাট তার মধ্যে এক্সপ্রেশন, কিছু মাইনিউট ডিটেলিং, কিছু এক্সপ্রেশন, পজ দেওয়া ছাড়া নানান জিনিস, ডাইনামিক্স, এগুলো বসার জন্য আমার গাইতে হবে গানটা মিনিমাম অ্যাটলিস্ট 100 বার তো গাইতেই হবে আমার গানটা। তো 100 বার গাওয়ার আগেই যখন আমার রেকর্ড করতে হচ্ছে, তো কোথাও না কোথাও কোয়ালিটি একটু কম্প্রোমাইজ হয়। তো সেই জায়গায় আমাদের হেল্প করার জন্য এখন এসে গেছে অটোটিউন, যেটা সবাই জানে। অটোটিউনে একটা প্রচুর কন্ট্রোভার্সি আছে যে অটোটিউন ইউজ করলে একটা নন সিঙ্গার হয়ে যায়, উইচ ইজ নট দ্য ফ্যাক্ট, বাট তোমাকে সেখানে মাথা লাগিয়ে একটুখানি উপায় বার করতে হয়, যেটা আমরা মাঝে মাঝে বার করি। তো করতে হয়, সিচুয়েশন যেরকম সেই অনুযায়ী আমাদের স্মার্টনেসটা থাকা দরকার। থাকতে খুব, কারণ এখন তো আমাদের সিঙ্গাররা আই থিঙ্ক ম্যাক্সিমাম সিঙ্গাররা এখন বাড়িতে রেকর্ড করে নিজের হোম স্টুডিওতে। টেকনিক্যাল কাজটা আগে দরকার পড়তো না, বাট এখন দরকার পড়ে। তো যাতে আমি যেখানেই থাকি সেখান থেকে আমি যাতে রেকর্ড করে দিয়ে দিতে পারি। আচ্ছা, এরকম কোনো বড় প্রজেক্টে অফার পেয়েছো যেখানে তোমাকে সিলেক্ট করা হয়েছে বিং আ সিঙ্গার হিসাবে, অথচ সব ফাইনাল হয়ে যাওয়ার পরও তুমি রিজেক্টেড হয়েছো, অন্য কোনো সিঙ্গারকে লক করে নিয়েছে, তোমার খারাপ লেগেছে সেই জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন, কীরকম ছিল খারাপ এরকম কোনো লেগেছে, ইনসিডেন্ট? একদিন খারাপ লেগেছে, পরের দিন ভুলে গেছি, আচ্ছা। ব্যাস। এই বেশিক্ষণ ওটাই পড়ে থাকি না, না হতেই পারে, কারণ বিকজ আমিও অনেককে রিপ্লেস করেছি, তো কোথাও না কোথাও আমার মাইন্ডেও আছে যে আমি রিপ্লেস হব, আজকে হব, কালকে হব, পরশু হব, মানে যেভাবেই হোক রিপ্লেস সবাই হয়। আমাদের এখন ইন্ডাস্ট্রিতে কী হয় না, বাংলায় হয় না যদি, হিন্দিতে হয় মেনলি, একটা গান 5-6টা 10টা সিঙ্গারকে দিয়ে গাওয়ানো হয় যখন বড় প্রজেক্ট হয়।
তো ওরা না দেখে যে অন স্ক্রিন কার গলা বেস্ট যাচ্ছে, দেন নানান ফ্যাক্টর থাকে যে রিলিজ হওয়ার সময় তাকে আমি পাবো কি পাবো না, বা মিউজিক ডিরেক্টরের যদি কেউ ক্লোজ থাকে তাকে ঢুকে দিল, Push করে দিল। পুশ করে দিল। তো নানান ফ্যাক্টর থাকে, তো ওগুলো দ্যাটস পার্ট অফ দ্য সিস্টেম। ওটা ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। উল্টে আরও জোশ বাড়ে যে আমার আরও ভালো গাইতে হবে। আচ্ছা, বাংলায় কাজের অভিজ্ঞতা বেশি ভালো নাকি মুম্বাইতে কাজের অভিজ্ঞতা বেশি ভালো? মানে কম্পিটিশন কোথায় বেশি আছে, কোথায় কম? ডেফিনেটলি বম্বেতে বেশি, আচ্ছা, কারণ প্রচুর opportunity সিঙ্গার অনেক বেটার, মানে বেশি সিঙ্গার। বাট কাজের স্টাইল বলতে গেলে ডিফারেন্ট বেশ কিছুটা বম্বে আর কলকাতার। কারণ বম্বেতে কি অনেকে হোয়াটসঅ্যাপে গান পাঠিয়ে দিল, যেরকম বলছিলাম গান পাঠিয়ে দাও, তুমি রেকর্ড করে পাঠিয়ে দাও, অ্যান্ড দে আর ভেরি ওকে, কি তুমি তোমার মতন গেয়ে পাঠিয়ে দাও, আমরা বসিয়ে নেবো কম বেশি করে। বাংলাতে এখনও সামনে থেকে রেকর্ড করা, গানটা নিয়ে বসা, তো সেই ব্যাপারটা কিছুটা আমার বাংলার বেশি ভালো লাগে, কিছুটা বম্বের বেশি ভালো লাগে। যখন টাইম কম থাকে তখন মনে হয় বম্বেরটাই ভালো, যে বাড়ি থেকে রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি, আমার যেতে হচ্ছে না বাড়ি থেকে। বাট ঠিক আছে, দুটো দুরকম। মানে ওকে আমার দুটোতে, বিকজ ছোটোবেলায় যখন বাড়িতে আমি রেকর্ড করতাম, তো ওটা আমার বম্বের সাথে কাজ করতে ইনিশিয়ালি আমার খুব সুবিধা হয়েছে। এই যে বিভিন্ন জায়গায় তুমি শো করতে যাও, সেখানে কি বাংলা গানের ডিমান্ড থাকে নাকি বম্বের বেশি হিন্দি গান শুনতে চায়? এটা জায়গা টু জায়গা ডিপেন্ড করে। হ্যাঁ, এখন অনেক জায়গায় দেখেছি স্টেজ শো করতে যায়, সেখানে গিয়ে কিন্তু মানে আমাদের বাঙালি আর্টিস্টদের বাংলা গানের থেকে হিন্দি গান বেশি গাইতে হচ্ছে। তো এই জিনিসটা মানে কেন নিজের ভাষার সাথে কেন সামঞ্জস্যতা বজায় রাখবে না? আই থিঙ্ক এটা মানে হিন্দিটাকে আমরা নিজের ভাষায় ধরি না অ্যাকচুয়ালি, বিকজ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো হিন্দি আর হিন্দি গানে হিটের সংখ্যা বেশি, বাংলা গানে হিটের সংখ্যা কম, বিকজ রিজিনাল ল্যাঙ্গুয়েজ বলে। হ্যাঁ, এবার তুমি বলতে পারো সাউথ এরকম হয় না, সাউথে খালি সাউথের গানই চলে, বাট আমাদের এখানে বাংলা হিন্দি দুটোকেই সমান্তরে নেওয়া হয়। ইনফ্যাক্ট আমি বাংলা যখন বেশি গাই তো ওরা বলে যে হিন্দি গানগুলোই বেশি করো, মানে পাবলিকেরও ডিমান্ড সেম আছে? পাবলিকের ডিমান্ডও হিন্দি গানই বেশি, তো মাঝে মাঝে একটা দুটো বাংলা গান দিলাম। তাহলে কি কোথাও গিয়ে মেলোডিয়াসের অভাব আছে, বা মানে মেলোডির অভাব আছে বাংলা গানের মধ্যে? সেই গানের কি উন্নত হওয়া উচিত আরও বেশি? কমার্শিয়াল গানের অভাব হয়ে গেছে বাংলায় এখনকার দিনে। এটা এটা ইটস ফর আ ফ্যাক্ট। 2018-19 আমি যখন গান গেয়েছি, তখন আমার ম্যাক্সিমাম গান কমার্শিয়াল গান ছিল, যে কটা গান। ইনফ্যাক্ট শ্রাবন্তীদির জন্য আমি যেগুলো গেয়েছি কমার্শিয়াল গান সব। এখন যে গানগুলো রিলিজ হচ্ছে ম্যাক্সিমাম একটু আর্ট ফিল্ম ওরিয়েন্টেড গান, অনলি গিটার ভায়োলিন, উইচ ইজ ভালো, খুব ভালো। বাট কমার্শিয়াল গান না হলে তুমি স্টেজে গাইবে কি? কারণ স্টেজে যাচ্ছে সবাই একটা ফেস্টিভ মুডে, উত্তেজনার জন্যে। ওখানে গিয়ে আমি যদি খুব ধীরে, খুব সুস্থির গান শুনি, তো ন্যাচারালি অডিয়েন্সের কাছে মনে হচ্ছে আমি তো এখানে মাস অডিয়েন্সটা কিন্তু অভাব হচ্ছে একটা দিকে। এই জন্যে কমার্শিয়াল গান খুব দরকার। যেমন জিৎ গাঙ্গুলি যখন ইনিশিয়ালি গানগুলো দিয়েছিল, এত বাংলা গান উঠলো কেন? বিকজ কমার্শিয়াল মিউজিক ছিল। যেই আর্ট বেশি ওই স্লো সঙ্গে ফেরত আসছে, তখন গানের তখন বলছে আমরা হিন্দি গান নিতে চাই, তাহলে আইটেম নাম্বার চাই, হিন্দি ডান্স সং চাই। তো সেটা বাংলাতে করলে আবার হবে, করলে তার জন্য একটু বাজেট বাড়াতে হবে, খালি তাহলেই হবে। সাউথ ইন্ডাস্ট্রির একটা এক্সপিরিয়েন্স বলো, গান রেকর্ডিং করতে গিয়ে কীরকম অভিজ্ঞতা ছিল? সাউথ ইন্ডাস্ট্রি খুব ভালো। আমি সাউথ ওদের মিউজিক সিস্টেমটা কীরকম, মানে মিউজিক কীরকম ভাবে ওরা কিভাবে কাজ, মেকানিক্যাল, হ্যাঁ, প্রসেসটা লাইক ভেরি সিমিলারই, বাট একটা দিক মানে সুবিধা কি সাউথে, প্রথম দুটো গান যে রেকর্ড করেছিলাম সেটা বাড়ি থেকে করে পাঠিয়েছিলাম, বিকজ ওই সময় কোভিড চলছিল, তো ওরা ওভার দ্য ফোন আমার সাথে কানেক্ট করে। বাট এই রিসেন্ট যে গানটা রেকর্ড করলাম 2 years ব্যাক, তো ডিরেক্টর এসেছিলো বম্বেতে, আমরা বম্বেতে রেকর্ড করলাম 504-এ। তো ওর ব্যাপারটাই, কম্পোজার ছিল, ডিরেক্টর ছিল, তো ওরা না একটু ছেড়ে দেয় আর কি, যে ইউ ডু ইট, তুমি তোমার মতন করে করো, আর সাজেশন নেয় যে কিরমভাবে করলে ভালো হবে, তোমার কোনটা ভালো লাগছে আমি সেই অনুযায়ী সিন মডিফাই করব। তুমি গানটা আগে মেন ভালোভাবে গাও, তোমার যেভাবে ইজি মনে হচ্ছে। তারপর ট্র্যাক যদি কিছু চেঞ্জ করতে হয় ট্র্যাক, তো দে আর ভেরি ওপেন টু সাজেশনস। তো এতে কি, আর খুব সফট স্পোকেন পুরো ব্যাপারটা, তো খুব ইজিলি জিনিসটা কোঅপারেটিভ ওয়েতে খুব কাজ হয়, মানে নিজের জায়গাটা দেয় তোমাকে খুব। আর নিজেরাও নিজের জায়গাটা রাখে, কিন্তু ইন আ ভেরি ডেলিকেট ম্যানার, যে এর মানে চাপানো ব্যাপারটা নেই, ডেলিকেট ম্যানারে। তো এতে ইজি হয় কাজটা, ফান, মজা, প্রেশারাইজ নেই কোনো। দরকার হলে মাঝে মাঝে বলে যে দরকার হলে আমি আরেকদিন স্টুডিও বুক করছি, আরেকদিন করো। আবার 1 মাস বাদে দরকার হলে গানটা বলে যে আবার গাইতে ইচ্ছে হলে আরেকবার গেও গানটা। তো তাড়াহুড়োয় থাকে না, এই একটা জিনিস নোটিস করেছি ওদের ব্যাপারে। তাই জন্য ওদের
ছবিটা দেখতে এত ভালো লাগে, এত মানে ক্রেজ, time নিয়ে করে। টাইম নিয়ে করে। ওই টাইম পেশেন্ট বলে না, টাইম ইজ দ্য কি, একটা মানে পেশেন্স ইজ দ্য কি। হ্যাঁ পেশেন্স ইজ দ্য কি। হ্যাঁ, সেটা খুব কথা ইম্পর্টেন্ট। है सबर का फल मीठा होता है। সবার কা ফল মিঠা হতা হয়। একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, আহ, তুমি হাতে আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি যে অনেকগুলো আংটি পরে আছো। তুমি কি এই অ্যাস্ট্রোলজি বিষয়টায় বিশ্বাস করো? আমি ইনিশিয়ালি বিশ্বাস করতাম না। ইনিশিয়ালি বাড়ি থেকে যেরকম হয় সবার আঙ্গুলে একটু একটু করে পড়ায় না, তো সেরকম পড়েছিল। বাট তারপর আমি একটু লাইক স্টাডি করেছিলাম অ্যাস্ট্রোলজি নিয়ে। আচ্ছা এবার আমার মনে হয় অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স তো প্রপার, আচ্ছা। নাহলে এত লোকে করবে কেন? তো ওটা জানার জন্যে আমি 2-3 বছর একটুখানি অ্যাস্ট্রোলজি নিয়ে একটু পড়াশোনা করেছিলাম, বেসিক স্টাডি আর কি, ইন্টারনেটে এই বই ওই বই। তো একটা কৌতূহল আছে ওটা নিয়ে। তোমার বন্ডেড কি? 31। 31। ওকে, নাম্বার 3। না, না না, four, নাম্বার 4। তোমার কি? আমার 25th 7। ও তোমার 7 উল্টো পুরো। তুমি জানো তো 7 কি? রাহু কেতু। হ্যাঁ, তো একদম ম্যাচ। ম্যাচ। আমি মাথা, তুমি বডি। মন থেকে ভাবি আর তোমার একদম। মাথাটা আমার চলে। মাথা থেকে। ওই জন্য এক কথায় উত্তর। আচ্ছা, যাই হোক, প্রশ্নটা করো। রাজবর্মন সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে। একটা আজকালকার দিনে সবাই ভীষণ ফ্যাশন ফ্রিক হয়ে গেছে। খাওয়া দাওয়া, ডায়েট মেনটেন করা একটা তাই? ব্যাপার আছে। হ্যাঁ, ছেলে কিংবা মেয়ে বোথ Okay, ইকুয়ালি। okay. তো রাজবর্মন নিজের ডায়েট মেনটেনটা কিভাবে রাখে এত বিজি শিডিউলের মধ্যে? আমি ডায়েট মেনটেন সেই অর্থে আমার সেরকম কিছু নেই। বাট আমি শুধু ইদানিং লাস্ট 6 মান্থস একটুখানি কন্ট্রোলে আছি কি, যে ওভার ইটিং করবো না খালি। আচ্ছা যখন খিদে পাবে তখন খাবো, বাট ওইটুকুই খাবো যাতে আর একটু খিদে বাকি থাকে, আচ্ছা। তার বেশি না। খাওয়া দাওয়ার মধ্যে কি পছন্দ, মানে ননভেজ না ভেজ? ননভেজ। ভেজ ভালো লাগে, পনির খুব ভালো লাগে। পনির খুব ভালো লাগে। আর নন ভেজে মাটন ভালো লাগে, চিকেন ভালো লাগে, ফিশ খুব ভালো লাগে। আচ্ছা আর মাটনের মধ্যে মাটন কষা। আচ্ছা, বাঙালি খাবার বেশি পছন্দ না চাইনিজ? চাইনিজ ফুড মুডের উপর ডিপেন্ড করে। কিংবা আমাদের একটুখানি ধাবা সাইড খাবার কিছু ভালো লাগে সেরকম? Actually আউটডোর mood এর লোকেশনে কাজ করতে গেলে তো অনেক সময় রাস্তায় ধাবাই উপর। বেশি শো থেকে ফেরার সময় প্রচুর ধাবাই খাওয়া দাওয়া। তরকা রুটি হেভি লাগে। রুমালি রুটি আমার খুব ভালো, রুমালি রুটি উইথ মাটন কিমা, মাটন এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আচ্ছা, কলকাতার বিভিন্ন জায়গার প্রান্তে তুমি শুট করেছো, মানে গান, বিভিন্ন জায়গায় শো করতে গেছো, বিভিন্ন জায়গায় মানে গান রেকর্ডিং এর জন্য গেছো। তো তোমার বেস্ট প্লেস কি মনে হয়, কোথায় খাওয়া দাওয়াটা, মানে আমাদের বাঙালির মতো, বাংলার কলকাতার খাবার কোনো কথাই হবে না, অনবদ্য, সবই ভালো। সবই ভালো। তো সেরকমই কোনো আমাদের যে ইন্ডিয়ান কালচার আছে, কোথায় গিয়ে মনে হয়েছে যে বাঙালি খাবারের সাথে ভীষণ ভালোভাবে রিলেট করে? মানে বাকি কোনো জায়গা? বাকি কোনো জায়গা? দিল্লি। আচ্ছা, দিল্লিতে অমৃতসর? আমি যাইনি আনফরচুনেটলি, বাট চণ্ডীগড়ে খেয়েছি। চণ্ডীগড়ে খেয়েছো? দুর্ধর্ষ। ওই হ্যাঁ, ওদের হচ্ছে মাকেদি রুটি, সরসোদা শাক, তারপর হচ্ছে তোমার ওই কুলচা, বাটার চিকেন, গার্লিক বাটার নান, তারপর হচ্ছে ওখানে লাস্সি এরকম বড় 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 গ্লাসের লাস্সি। তারপর তোমার ফেভারিট কোনটা? আমার হচ্ছে অমৃতসর সব থেকে বেস্ট লাগে, বিকজ অমৃতসরে, মানে সরি আমার জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমার জন্ম এবং ওখানেই বড় হওয়া ছোটবেলা থেকে। ওখানকার তোমার জন্ম ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমার আর্মি সেন্ট্রাল স্কুলে পড়তাম, বাবা এক্স আর্মি ছিল, তো ওখানেই আমার হচ্ছে মানে ওটা বার্থ প্লেস। তো আমার বোন হচ্ছে অমৃতসর, আমি হচ্ছে বরেলি। আচ্ছা। দুই বোনই বাইরে হয়েছি। তো ওখানকার ছোটবেলা থেকে বড় হওয়া, তো খাওয়া দাওয়াটা ওখানকারই ভীষণ ফেভারিট। মানে পাঞ্জাবি জানো তাহলে তুমি? আগে খুব ভালো বলতে পারতাম, আচ্ছা, মানে এখন একটুখানি অভ্যাসটা, বাংলা বলতে বলতে একটা সময় এখানে লোকেরা হাসতো আমার বাংলা শুনে, মানে অ্যাকসেন্টের জন্য খুব ভুলভাল বাংলা বলতাম। তারপর আস্তে আস্তে শিখেছি বাংলায় কথা বলা। তো ওখানে থাকাকালীন, মানে এই রিসেন্টলি কিছুদিন আগেও আমরা ঘুরে এসেছি, মানে কালচারটা চেঞ্জ হয়নি, একই জায়গা আছে, ওরকম হচ্ছে স্পেসিফিক পরিবেশ, ওয়েদারটা ভীষণ ভালো, অমৃতসরের ওয়েদার, খাওয়া দাওয়া মানে টু গুড। বিট্টুদা কুলচা একটা জায়গা আছে ওখানকার, তুমি যদি কোনো সময় অমৃতসর যাও, পার্টিকুলার ওই জায়গাটায় যাবে, ওখানকার হচ্ছে খাবারটা একবার টেস্ট করে দেখবে। ওদের একটা মাশরুম কারি করে, টু গুড মাশরুম কারি। আমরা ননভেজটা ভালোবাসি তো, কিন্তু তুমি ওখানে ভেজ খেয়ে দেখবে,
ভেজ হেভি হয় অ্যাকচুয়ালি, যারা সুপার ভালো বানায়। সুপার। আর তুমি ওখানে ওয়াগা বর্ডারের কাছে, ওই ওয়াগা বর্ডারে কিন্তু যে রেস্টুরেন্টটা আছে পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট, Okay. ওখানে ননভেজ অ্যালাউ নেই। তুমি ওই ননভেজটা খেয়ে দেখো, ওকে, আমার নাম করবে একবার, এত ভালো। এত ভালো এটা taste। অমৃতসরে? অমৃতসরে ওকে, টু গুড, মানে ওদের টেস্ট মানে আর হজম হয়ে যাবে, তোমার ডায়েট করতে হবে না, মানে এই খেলে এই হজম হয়ে গিয়ে আবার খিদে পাবে, ও মানে পেটে লাগে না। পেটে লাগে না। ওয়েদারটাই এত সুন্দর, ওয়েদার, হ্যাঁ ওয়েদার খুব ম্যাটার ওয়েদারটা করে। ভীষণ ভালো। আর সত্যি মানে তুমি ওখানে গিয়ে খাবারটা একবার ট্রাই করো। Try করতে হবে। অ্যান্ড অফকোর্স গোল্ডেন টেম্পল যেও, গোল্ডেন টেম্পল। হ্যাঁ ওখানকার লাংহারের খাবারটা ট্রাই করো। লাংহারের একটা যে ওদের রুটি আইটেম দেয়, ভীষণ সিম্পল একটা মানে আমার এই কালচারটা খুব ভালো লাগে, আমি যতবার ভিজুয়ালে দেখেছি। ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে আলাদাই একটা জায়গা। ভিতরে ওই লেকটা, তুমি গেছো লেকটা? সব 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 ওখানে কি করে সেই লেকটা? ওখানে হচ্ছে সবাই প্রে করে, মানে ওখানে মাছ আছে, মাছদের চারা দেয়, খাবার দেয়, তো এরকম বড় বড় সাইজের মাছ আছে, কিন্তু ওরা ওটা দেবতা হিসাবে পুজো করে। দেবতা হিসেবে পুজো হ্যাঁ ঈশ্বর, ঈশ্বর মানে মানে শিখরা ভীষণ খুব ভগবানের সাথে রিলেটেড, মানে ভগবানকে খুব মানে, ওরা ঈশ্বরের উপর খুব ভরসা রাখে। লাইক বিগ হার্টস। হেভি বিগ হার্টস। বাঙালির সাথে খুব মিল আছে পাঞ্জাবি, খুব মিল আছে, হ্যাঁ। পাঞ্জাবি খেতে খুব কালচারে, ভালোবাসে। হ্যাঁ খেতে ভালোবাসে, এনজয় করতে ভালোবাসে। ওদের মানে কোনো বিয়ের অনুষ্ঠান মানে ফুল পাটিয়ালা পিঙ্ক, একদম এক কথায়। রূপদা শুনলে তো? অমৃতসর একটা শো ধরো তাহলে। অমৃতসরে গেলে সিরিয়াসলি খুব এনজয় করতে পারো। Yes, I mean, almost every alternate year I go there to Golden Temple. তাই হ্যাঁ নেক্সট দুটো তোমরা যাও, এক্সট্রা মানে টিকিট। গোল্ডেন টেম্পল একবার ঘুরে আসো, তোমার ভালো লাগবে। এতদিন বলেনি, এবার হ্যাঁ বললো। ওখানে খুব আলাদাই কালচার, আর না তোমার অন্যরকম ফিলিংস হবে, আমি জানি আমার খুব ইচ্ছা আছে। আলাদা ইমোশনস। বাড়ির আর সবাইকে নিয়ে জালিয়ানওয়ালা যাওয়ার বাগ, ইচ্ছা। আমি কেঁদেছি লিটারালি জালিয়ানওয়ালা বাগে গিয়ে, যখন ওই ঘটনাটা শুনছি, মানে ছোটবেলায় তো দেখছিলাম, বাবা ওখানে, বাবার ওখানে যেহেতু জব ছিল বাবার ওখানে, আমরা থাকতামই, বাট ওখানে মানে তুমি ওই জালিয়ানওয়ালা বাগ পার্টিকুলার ওই জায়গাটায় গেলে, তুমি যখন ওই পুরো টোটাল হিস্ট্রিটা দেখবে, তোমার সত্যি খুব কষ্ট হবে, মানে তুমি মনে হবে যে ফিল করবে যে ঘটছে তোমার সাথে ঘটনাটা, এতটা মানে খুব খুব প্যাথেটিক, খুব প্যাথেটিক। তো এনিওয়ে আমরা একদম অন্য গল্পে অন্য ধারায় চলে গেছি, মিউজিক থেকে একদম আলাদাই শিফট হয়ে না গেছি। জানতে পারলাম তোমার কি কি খেতে ভালো লাগে। হ্যাঁ আমি খেতে খুব ভালোবাসি। আমারও, কিন্তু হ্যাঁ মানে এখন একটু মেনটেন করছি। এখন একটু মেনটেন করছো, আমাকেও মেনটেন করতে বলেছে, আমি মেনটেন করতে পারছি না, একদম পারি না। খাবার দেখলেই অসুবিধা হয়ে যায়, তখনই বলে যে আজকে খেয়ে নি, কালকে আবার কালকে maintain ডায়েট হবে। করবো। হ্যাঁ বাট দরকার, ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হেলথ, গুড হেলথ। গুড হেলথ। হ্যাঁ তো যাই হোক, যেটা জিজ্ঞেস করছিলাম অ্যাস্ট্রোলজি নিয়ে কথা হচ্ছিল, তো হ্যাঁ কারেক্ট। তো সেটা বলো যে সিক্রেটটা কি, মানে এটা কি কোথাও গিয়ে তোমার সাফল্যের চাবিকাঠি? আমি জানি না, বাট লোকে তো মানে অ্যাস্ট্রোলজাররা তো বলে হেল্প করে, হ্যাঁ বাট আমি যেটুক বুঝতে পেরেছি, এইগুলো যেগুলো জেমসগুলো আছে, এগুলো বডিতে রিয়াকশন তৈরি করে, যেটা তোমার হেলথে লাভ দেয়, আচ্ছা মানে মেনলি হেলথের জন্য। তো ডায়মন্ড একটা কাজ করে, পলা একটা কাজ করে, যাদের মার্স উইক তাদের পলা কাজ করে। পুরো অ্যাস্ট্রোলজির এখন ইয়েতে চোখে গেলাম আমি। বা যারা চুনি পড়ে, চুনি হেলথে তোমার হেল্প করে, শরীর ভালো রাখে। হিট, ডায়মন্ড যেমন হিট জেনারেট করে শরীর। তারপর এই নানান জেমসের তুমি কি নানান শিব কাজ। ভক্ত? আমি শিব ভক্ত, সব ভগবানই ভালো লাগে কম বেশি। না না কৃষ্ণ হয় না, বেশি ভালো ছেলেরা লাগে। বেশি একটু শিব ভক্ত হয়, মানে একটু কৃষ্ণ বেশি ভালো লাগে। কৃষ্ণ বেশি ভালো লাগে, হ্যাঁ। ওই জন্য বেশি মিষ্টি মিষ্টি গান গাও, নিজেকে কৃষ্ণের সাথে রিলেট করো। বেশি ভালো লাগে, নাচ গান করে। হ্যাঁ একটুখানি ফুর্তিতে থাকে। অনেকগুলো গোপিয়া আছে, সেটাও ভালো লাগে। শিব হলো খুব স্ট্রিক্ট। স্ট্রিক্ট, একটু পার্বতী ছাড়া কিন্তু কিছু ভাবে না, না শুনছি না, ধ্যান করছে এত ধ্যান করছে, হ্যাঁ কঠিন। কঠিন। হ্যাঁ মেয়েরা বেশি শিবের প্রতি অ্যাট্রাক্টেড হয়, এটা আমি শুনেছি। হ্যাঁ মানে সেটা একটা ব্যাপার আছে, মেয়েরা এটা কিন্তু ব্যাপার আছে। শিবের একটা আলাদা অ্যাটিটিউড কারণ আছে। যেভাবে আমাদের পোট্রে করা হয়েছে শিব ঠাকুরকে, লাইক ভেরি ম্যাসকুলিন, হ্যাঁ আর বড় চুল, একটা রাগেড ব্যাপার, তো ওটা একটা সামহাও ওটা একটা ফ্যাক্টর কাজ করে একটা ভীষণ ভাবে। হুম। তো ওই পুরুষত্ব ব্যাপারটা খুব ভালো লাগে, বেশি, হ্যাঁ correct। বেশি ওনার মধ্যে, কৃষ্ণ ঠাকুর একটু ফ্ল্যামবয়েন্ট বেশি, ফ্ল্যামবয়েন্ট বেশি, ঠিক, কিন্তু একটা ওই সফটনেস আছে, সফটনেস আছে, কারেক্ট, মিউজিক্যাল বেশি, মিউজিক্যাল বেশি, একদম আর্টিস্টিক। আর্টিস্টিক, ঠিক কথা। বাংলা ইন্ডাস্ট্রিতে আগের মতো সেই গানের পরিস্থিতি নেই। এখনকার ভিউয়ার্স যারা আছে তারা বেশিরভাগ হচ্ছে রিল ভিউ দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তোমার কি মত? এটা বাংলা ইন্ডাস্ট্রি না, এটা সবার।
হোল ওয়ার্ল্ড এখন তাই। ওই হাতে হাতে মোবাইল আছে তাই জন্য কি? বিকজ হ্যাঁ, কারণ একটা দিক কি, আগে আমাদের কাছে লিমিটেড অপশন ছিল দেখার। সবার হাতে ফোন ছিল না, বা ফোন থাকলে সবার কাছে নেট কানেকশন ছিল না দেখার মতন। রিলটা তো এসছে রিসেন্টলি আফটার 2020 আই গেস। আগে ছিল লং ফরম্যাট ভিডিও, এখন হয়ে গেছে শর্ট, মানে 15 সেকেন্ডসে আমি মোটামুটি একটা প্রপার ফিলিংস ফিল করতে পারছি। তো রিলের ভিউ কাউন্ট যদি বেশি না হয়, চান্সেস থাকে কম যে ওই গানটা হিট করবে বাইরে। তো তোমাকে আগে অ্যাটেনশন ক্যাচ করতে হবে। এবার সেটা কিভাবে ক্যাচ করবে, ওটা একটা আলাদা ক্রিয়েটিভিটি। তো রিলের কাউন্ট এখন অ্যাকচুয়ালি ম্যাটার করে। আর যেহেতু তুমি মিউজিক কম্পোজিশন করো, তো সেখানে তোমার অনেক কিছু গান, ধরো নিজের মতো করে একটা গান বানালে, তো তার জন্য কি তুমি কি রিলের উপর বেশি ভরসা রাখো যে একটা 15 সেকেন্ডের রিল আমাকে বেশ ভালোই ভিউয়ার্স দেবে? এটা কি তোমার মাথায় চলে? টার্গেট কিছু থাকে দিয়ে যে গানের একটা পোর্শন এতটা অ্যাট্রাকটিভ হোক যাতে রিলে গিয়ে ওটা হিট করে। বাট আলটিমেটলি না, ওটা গিয়ে আলটিমেটলি ফোকাসটা হারিয়ে যায়, ওটা রাখতে পারি না। বিকজ ওরমভাবে গান বানাতে থাকলে আমি গান এনজয় করতে পারবো না। তো বানাই, হিট করলো না করলো রিলের ব্যাপার সে পরে দেখা যাবে। ওটা ক্যাজুয়ালিই তুমি করো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যাজুয়ালি করো, মানে ওটা ভেবে চিন্তে করো না যে না এটার মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে? না 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 না, ওটা রাখি না। তাহলে আমার তাহলে আনন্দটা শেষ হয়ে যাবে তাহলে। তোমার নিজের সত্তাটা কোথায় যাবে? হ্যাঁ, কারণ যেটার জন্য তুমি নিজেকে তৈরি করেছো। কারেক্ট। তখন হবে কি 15 সেকেন্ডসের জন্য আমি কনস্ট্যান্ট, কারণ আমাকে একজন বলেছিল যে সোশ্যাল মিডিয়া আরও বাড়াতে গেলে আমাকে ডেলি একটা করে রিল ছাড়তে হবে, ডেলি একটা করে মিউজিক গান বানাতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে হবে। আমি তো দূরে থাকি ওগুলোর থেকে। আমিও সোশ্যাল মিডিয়াতে খুব বাজে, না, দরকার নেই। প্রতিদিন একটা করে ভিডিও ছাড়াও, প্রতিদিন একটা করে ছাড়া, এত মানে টু মাচ। একটু পার্সোনাল ব্যাপারটা থাকলে ভালো হয়। তাতে যা হবে হবে। যা হবে হবে, দেখা যাবে। তো সেটাই, ঠিকই বলেছো। মানে এনজয় করাটা মেন। একদমই তাই, এনজয় করাটা ভীষণ, মানুষ এনজয় করতে ভুলে যাচ্ছে ভীষণভাবে। ওই সোশ্যাল মিডিয়া রিলেটেডই হয়ে যাচ্ছে, ছবিটা ভালো আসতে হবে, ভিডিওটা ভালোভাবে রেডি করতে হবে, মানে সবসময় একটা কাজের মধ্যে সবাই ইনভলভড হয়ে গেছে। মানে নিজের একটা যে এখন ঘুরতে যায় তো লোকে রিল বানানোর জন্য। তাহলে ঘোড়াটা কোথায় গেল? একই কস্টিউম যদি আবার রিপিট করে, সেটা হচ্ছে এই কস্টিউমটা তো ওই দিন পরেছিলাম, এটা রিপিট করা যাবে না ভাই, দেখে নিয়েছে সবাই। একটুখানি মানে এখন খুব পার্টিকুলার হয়ে গেছে। এতে লিভিং কম্প্রোমাইজ হচ্ছে, মানুষের বাঁচা কম্প্রোমাইজ হচ্ছে, আনন্দ করে বাঁচতে পারছে না। এতে ন্যাচারালি এতে অনেক রকম প্রবলেম আসবে না, মানে ফ্রাস্ট্রেশন আসবে, কারণ আনন্দ পাচ্ছে না সে। তুমি একটা নেচার ফোনের থ্রু কী করে আনন্দ পাবে? নেচার তো চোখ দিয়ে দেখতে হবে। আমি চোখ দিয়ে দেখছি কম, ফোন দিয়ে দেখছি বেশি। না, আমাদের মাথায়ও কিন্তু চলে এই জিনিসটা। ধরো কোথাও গেছি, কোনো একটা ভালো ভিউ দেখতে পাচ্ছি, সেটাই সঙ্গে সঙ্গে মোবাইলে তোল সঙ্গে সঙ্গে। আগে দেখিনি, মানে সেটা দেখারও সময়টা নেয় না। আগে কত করে মোবাইলে সেটাকে রেকর্ড করতে হবে, যদি সিচুয়েশনটা বেড়ে যায়, মানে সেটা আগে আমাকে রেডি করে ছাড়তে হবে, লোকজনকে দেখাতে হবে। কারেক্ট। মানে আগে আমি যাচ্ছি ওখানে এটা ভেবে যে আমি এই রিলগুলো এই জায়গায় বানাবো, তো এই জায়গায় যাব, আর এই কস্টিউম নিয়ে যাব। একজন আর্টিস্ট হিসেবে কি মনে করো যে অ্যাওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট না লোকজনের করতালি বেশি ইম্পর্টেন্ট? আর্ট বেশি ইম্পর্টেন্ট। না, তোমার কি অ্যাওয়ার্ডের খিদে আছে যে না আমি একটা গান করেছি, সাকসেস হয়েছে, আমাকে একটা পেলে খুব ভালো লাগে, জেনুইনলি ভালো লাগে। ডেফিনেটলি যত পাবো তত ভালো লাগবে। বাট এরকম না যে শুধু অ্যাওয়ার্ডের জন্যই গান, কারণ আলটিমেটলি অ্যাওয়ার্ডটাও দিচ্ছে আরেকজন কেউ, সেটা আমার হাতে নেই। আমার হাতে শুধু ওইটুকুই আছে যে আমি গানটা বানাচ্ছি কিরমভাবে ভালো, গানটা গাইছি ভালো কিনা, গানটার তোমার নিজের কতটা ভালো লাগছে সেটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাওয়ার্ড পেলে না পেলে সেটা ম্যাটার করে না, প্রসেসটা, বানানোর টাইমটা। তো এরকম অনেক ক্ষেত্রে হয়েছে এরকম অভিজ্ঞতা, যেখানে তুমি যে গানটা তুমি গেয়েছো এবং সেটা খুব দর্শকের ভালো লেগেছে, অথচ অ্যাওয়ার্ডটা অন্য কেউ নিয়ে গেছে, তখন কিভাবে নিজেকে মেন্টালি সেট করেছো, কিভাবে নিজেকে সামলেছো, কি বুঝিয়েছো নিজেকে? খারাপ লাগাও তো আছে, সব কিছু তো ক্যাজুয়ালি ছেড়ে দেওয়া যায় না। না, আমি মনে করছি এক্স্যাক্টলি, আমি ওই সিচুয়েশনটা মনে করে আমি ফিলিংসটা ভাবার চিন্তা করছি। এই যে ওই সময় কেউ আমার ওই একটাই মাথায় এসেছে যে গানটা পেতে পারতো বাট দেয়নি, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি ক্যাজুয়ালি নিই, এরকম না যে খারাপ লাগছে, খুব খারাপ লাগে। হ্যাঁ, তুমি জানতে পেরেছো যে তোমারই অ্যাওয়ার্ডটা পাওয়ার কথা ছিল কিন্তু অন্য কেউ নিয়ে চলে গেল, ভেতর থেকে একটুখানি প্রচন্ড খারাপ লেগেছে। ভেবেছেন তার বাড়িতে যাবো রাত্রিবেলা। সিরিয়াসলি? হ্যাঁ, একটু তো ফিলিংস আসেই, এটা তো খারাপ লাগে। খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছিল, হেভি রাগ উঠেছিল। বাট না, তাও ভালো লাগে না, ঠিক আছে, এগুলো হতেই থাকে কম বেশি।
একটা অ্যাওয়ার্ড হয়েছিল। ঠিক আছে। ইটস ওকে। যখন তোমরা হচ্ছে একসাথে একটা ডুয়েট সং গাইছো, তো সেখানে হচ্ছে তোমার থেকেও একটুখানি বেশি পপুলারিটি আছে সেরকম একজন সঙ্গীত শিল্পী আছে তোমার পাশাপাশি, তুমিও গান গাইছো একটা তোমার স্টাইলে, ও গান গাইছে একটা ওর স্টাইলে। তো সেই সময় সেই সিচুয়েশনে তোমার সামহাও মনে হচ্ছে ও ভুল গাইছে, কিন্তু ও নিজের জায়গাটা রাখার জন্য তোমাকে ওভারশ্যাডো করার চেষ্টা করছে, সেখানে কি কোনো রকমভাবে মতবিরোধ হয়েছে? না, অ্যাকচুয়ালি এটা হওয়ার সুযোগ পাওয়া যায় না এখন। ডুয়েট গান যখন হয় এখন সবাই আলাদা আলাদা দিনে গায়। আমি আলাদা দিনে গাইছি, আরেকজন আলাদা দিনে গাইছে। আর এটা কমপ্লিট কল থাকে মিউজিক ডিরেক্টরের। তো দুজন গানটা গেয়ে পাঠালো, মিউজিক ডিরেক্টর যা মনে করবে তাই রাখবে। ও একসাথে পাশাপাশি দাঁড়িয়ে এখন গান কেউ গায় না? না 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 না, এ তো আলাদা আলাদা জায়গা থেকে। আমি কলকাতা থেকে গাইছি বা আমি বম্বে থেকে গাইছি, আরেকজন দিল্লি থেকে তোমার গাইছে। সাথে এরকম হয়েছে শ্রেয়া ঘোষাল তোমার সাথে গাইছে, তুমি জানতে পেরেছো, হ্যাঁ যদি হ্যাঁ। তো তখন মনে হয়েছে কি শ্রেয়া ঘোষাল আরেকটু বেটার গাইতে এ পারত? বাবা, কিছু পসিবলই হবে না। শ্রেয়াদি, আমি তো উল্টে বলবো যে আগে শুনি শ্রেয়াদির গানটা, শোনার পর আমি নিজে আরেকবার গাইবো, আচ্ছা কারণ শিখে নেবো কি কি গেয়েছে। আচ্ছা। ওটা আরো না তোমার মনে হয়েছে, তুমি যেহেতু মিউজিক কম্পোজিশনটা ভালো জানো, কোথাও গিয়ে মনে হচ্ছে এখানে টিউনিংটা একটু তুমি আরো বেটার ফর্মটা যদি তোমার সাথে গাইতো আর একটু বেটার ফর্ম বেরোতো? এটা অনেস্টলি না, আমার মনে হয় না। এটা কি অনেকেই গেয়েছে, বাট কোনো ক্ষেত্রে আমার মনে হয়নি। আচ্ছা, পুরনো যারা গায়ক আছে, সিঙ্গার্স আছে, মানে সোনু নিগম, শান, তারপরে হচ্ছে আরও কুমার শানু, এরা আছে, এখন যারা নিউ জেনারেশনে তোমরা কাজ শুরু করেছো, গান গাইছো, ওদের কি কোনো রকম ফ্রাস্ট্রেশন তোমাদের কাজের ক্ষেত্রে ক্ষতি হয়েছে? আমি তো ফিল করিনি। এখানে না, আমার ওদের কিন্তু একটা ভীষণ ভেতরে একটা কষ্ট, একটা আবেগ, আসতে যেটা পারে, আসতে স্পেশালি পারে। সোনু নিগম মাঝে মধ্যেই একটা ভিডিও ছাড়ে, ভীষণ ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে তার, তো সেগুলো আমরা দেখেছি। হ্যাঁ। তো সে মানে আজকের সিঙ্গারদের ঠুকে কথাবার্তা বলেন, তো এরকম কোনো সিচুয়েশন তোমাকে ফেস করতে হয়েছে? না, আমাকে এখন অব্দি ফেস করতে হয়নি, বাট এটা খুব নর্মাল আমি দেখেছি, যেটা আগের জেনারেশন তারা মনে করে যে এটা বেটার নতুন জেনারেশনের থেকে। আবার মানে যেমন বাবারা বলতো যে আগের গান, আগের তো কি গান হতো, এখন আর কি গান হয়। আর 90s-এ আমরা বলি জেনজিরা কি গান শুনছে, 90s-এর কি গান হয়। জেনজিরা এখন র্যাপ শুনছে, জেনজিরা অনেকে জানেই না কিশোর কুমার, টেকনো সং, ইডিএম, হ্যাঁ, মানে নানান নতুন নতুন কোরিয়ান পপ, যেটা আর জানেই না কিশোর কুমারের গান কোনটা, কুমার শানুর গান কোনটা, ওরা জানেই না। তো এই অলওয়েজ ওল্ড জেনারেশন বেটার দ্যান দ্য নিউ জেনারেশন, এই প্রবলেমটা অলওয়েজ থাকবে। এটাই যেহেতু আমাদের বড় অভিজ্ঞ ব্যক্তিরা হচ্ছে সেটাকে ডমিনেট করার চেষ্টা করে। বয়সের কারণে। হ্যাঁ, তোমাকে এরকম কোনো সিচুয়েশন হয়েছে যে এখানে কোনো স্টেজে গান গাইতে গেছো, সেখানে তোমাকে এরকম কোনো ওল্ডিজ এসে বললো যে শোনো না, তোমার এই গানের থেকে আমার মনে হয় আগেকার দিনে কিশোর কুমারের গানটা বেশি ভালো লাগছে শুনতে, তো এরকম একটু জ্ঞান ট্যান দিয়ে দিয়েছে অনেক কিছু? এটা সুযোগ দিই না আমি, আচ্ছা কারণ আমার স্টেজে কিশোর কুমার, লতাজি সবার গান থাকে। আচ্ছা তো তারা সবাই খুব খুশি আমার উপর, আচ্ছা, সবাই খুব খুশি থাকে আমার উপর। মানে এরকম কেউ সব না যে- রকম ভাবেই তুমি শুরু করো? হ্যাঁ হ্যাঁ, মানে আমার যে সেট লিস্ট পুরো, তো ওখানে 5 বছরের বাচ্চা থেকে 80 বছরের বয়স্ক লোক অবধি সবাই খুব স্যাটিসফাইড থাকে সব সময়। তো আমি সেট লিস্টটা ওইভাবে বানিয়েছি যাতে কেউ খালি মনে যাতে বাড়ি ফেরত না যায়, তো ওটা জেনে বুঝে করা। তো এরকম হয় না যে অনেকে এসে জিজ্ঞেস করে যে মানে একটু বেশি সব জানতা ব্যাপারটা থাকে না, যে গান সম্পর্কে নিজে গাইতে পারে না, অথচ জ্ঞান দেওয়ার লোক প্রচুর, প্রচুর প্রচুর তো সেই রকম জ্ঞানদাতার সাথে কি মানে হ্যাঁ, মতবিরোধ হয়েছে? মতবিরোধ তো আমি করি না, মানে আমি জানি যে ওকে বলে কিছু লাভ নেই। ও যখন আমাকে এতটা জ্ঞান দিচ্ছে, আমি বয়সে শুনিনি বলি মাথা নাড়ি দিয়ে হ্যাঁ ঠিক আছে মানি না। আচ্ছা, যে তুমি তোমার নিজের চয়েসে চলো। হ্যাঁ, শুনিনি, আমি ওর সাথে ঝগড়া করে কি লাভ হবে? হ্যাঁ লাভ তো নেই। হ্যাঁ, আমার 100টা অডিয়েন্স তো আমাকে সাপোর্ট করছে। হ্যাঁ, ওদের বাকিদের ভালো, মেজরিটি ভালো ভালো যদি লাগে, তাহলে মাইনরিটি কথা শুনে আমার কি লাভ আছে? কি লাভ আছে? আমি তো কিছু তো লোক এসে বলবেই আমাকে যে রাজ এটা ঠিক না, তো ওই গানগুলো কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम ही है হ্যাঁ, এই তো কথাই আছে, এটা গানটাই আছে এরকম। তো শুনি খালি, প্রচুর আমি শুনি খালি, আচ্ছা, তারপর বাকিটা তুমি তোমার মতো বাকি করে যেটা এগোও। ইচ্ছা সেটাই করি। আচ্ছা, গানটা এখনো শোনা হয়নি, গানটা শুনতে হবে। এতটা ফেমাস এই মুহূর্তে, তারপরও যেহেতু তুমি জনপ্রতিনিধি এই মুহূর্তে, কোথাও গিয়ে কি নিজেকে একটু এই লাইমলাইট থেকে দূরে রাখতে ভালোবাসো? মানে একটু লো প্রোফাইল থাকতে তোমার বেশি পছন্দ? আমি লো প্রোফাইল ওয়ার্ডটা ইউজ করবো কিনা, বাট নর্মাল থাকতে ভালো লাগে, লাইক একদমই নর্মাল।
মানে হ্যাঁ, আজকাল প্রমোশনাল পার্টটা খুব সবার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। মানে অ্যাক্টর বলো, অ্যাক্ট্রেস বলো, গায়ক গায়িকা প্রত্যেকেই একটা আলাদাভাবে নিজের প্রমোশন পার্টটাকে রাখছে, মানে পিআরটা খুব স্ট্রংলি মেনটেন করছে। সেখানে দেখা গেছে যে তুমি খুব একটা নিজে করি না করো না, কেন? খুব একটা আমি ওটা মানে গুরুত্ব দিইনি কোনোদিন ওই ব্যাপারটা। না, আমার কাছে গুরুত্ব লাগে যে গান ওই সেম বারবার ওই একই জায়গায় আমি ফেরত আসি কি যে কাজটা যেটা করছি ওটা যাতে ধ্যানটা থাকে, ওর থেকে ধ্যানটা আমার অন্যদিকে বেশি না যায়। কারণ আমাদের তো মাথার কাজ কিরমভাবে করে যে একটাই ফোকাস করবো তো একটা থাকে, বেশি দিক ফোকাস করবো তো যেটা মেন পার্ট ওটা কম হয়ে যায়। তো ওটাই আমি বেশি এনজয় করি। বাকি দিক করা মানে হলো যে আমার সার্টেন ওয়েতে চলতে হবে, সার্টেনভাবে চলতে হবে, ওই আমাকে একটা রুটিনে আসতে হবে। আর রুটিন আমার একদম পছন্দ না। আজ আছি কিছু, কাল কিছু থাকবে, আর পরশু দিন একটা অন্যরকম কিছু হবে, তো ভ্যারাইটি ভালো লাগে। তো সেই কারণে আমি কোনোদিন এটা নিয়ে ভাবিনি। মাঝে মাঝে কিছু বেশি হয়, মাঝে মাঝে কিছু দিন থাকে যে ইভেন্টের পর ইভেন্ট, হ্যাঁ, তখন সেটাও করি। আবার কিছু দিন থাকে যে কিছু ইভেন্ট নেই, তখন বাড়িতে আমি আমার মতন বিন্দাস আছি একদম। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি যে বাড়ি মানে যখন ইভেন্ট থাকে না, টেনশন হয় না, কাজ আসছে না কেন, কাজের কোনো যে একটা হয় না যে কাজ মানে একটা টেনশন থাকে যে যেহেতু প্রফেশনটা একটা শোবিজের প্রফেশন, সেখানে হয়তো কিছুদিন কাজটা গ্যাপ যাচ্ছে, তো তখন একটা ভেতরে টেনশন আই জন্মায় থিঙ্ক না? হ্যাঁ, ওটা মাঝে মাঝে কাজ করে যে এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, বাট দেন ওখানে বারবার আমাকে এটা ওটা ইটস আ মেন্টাল প্র্যাকটিস যে আমি নেবো না টেনশন। না, ওই সময়টা কিভাবে সময়টা টাইম স্পেন্ড করো যখন দেখো যে অনেকটা লং গ্যাপ আসছে? ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, মানে না, মানে খুব বেশি টেনশন হলে ঘুমিয়ে পড়াটা বেস্ট দেখেছি, আমি ঘুমিয়ে পড়ি, ওটা বেস্ট কাজ দেয়। তো ঘুমিয়ে পড়ার পর আমার টেনশনটা মনে থাকে না, তো আবার মানে নিজের কাজে ঘুমটা ব্যস্ত আসে হয়ে কি যাই। করে, মানে টেনশন মাথায় রেখে কি করে মানুষ ঘুমায়? তো মাথায় চাপই আসে যখন ঘুমাই, চোখ বন্ধ করে শুই, তো ঘুম ঘুম পেয়ে যায় তখন। নর্মালি আমার ঘুম পায় না, আচ্ছা, বাট টেনশন হলে ঘুমিয়ে পড়তে সুবিধা হয়। কারণ টেনশনের থেকে ঘুমানোটা আমার কাছে ইজি বেশি। তার মানে টেনশন হলে আমাদের সবাইকে ঘুমিয়ে পড়তে হবে, এটা নতুন রাজের থেকে জানলাম। ট্রাই করা যেতে পারে। ট্রাই করা যেতে পারে, হ্যাঁ, ভালোই বললো। মানে কাজে দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এই যে কাম অ্যান্ড কুল সবসময় এরকম একটা থাকো, এটা কি ছোটবেলার থেকেই তুমি এরকম? বেসিক নেচার আমার এরকম, বাট মিসচিভিয়াস ছিলাম ছোটবেলা প্রচন্ড। মিস্ট্রিয়াস কিরকম? না, মিসচিভিয়াস, মিস্টিরিয়াসও বটে। হ্যাঁ। মিস্টিরিয়াস লোকে কম জানতে পারে আমার হ্যাঁ, মানে আচ্ছা। ভিতরকার ব্যাপারে। হ্যাঁ, তুমি একটু ভীষণ মনে হয় রিজার্ভ, যেটুকু। রিজার্ভ, একটু রিজার্ভ। হ্যাঁ, রিজার্ভ। আর একটু মিসচিভিয়াস, স্কুলে ছিলাম একটু মিসচিভিয়াস, একটু টিচারদের সাথে একটুখানি আমার হালকা টাসেল লেগে যেত। আচ্ছা, হ্যাঁ। কিরকম সেটা বলো, মানে বলতো কোনো বেশি- ঘটনা? বেশি পড়াশোনা করতে বলতো, আমি বলতাম যে একটুখানি কম করলেও তো চলে, হালকা করলেও তো চলে। তো আমার বক্তব্য ছিল সেটা। তো এরকম টাইপেরই বলছে। না, তুমি কি স্টুডিয়াস ছিলে নাকি প্রচন্ড মানে অবাধ্য সন্তান ছিলে, অবাধ্য স্টুডেন্ট না, ছিলে? বাধ্য ছিলাম, বাধ্য স্টুডিয়াস ছিলাম না। স্টুডিয়াস ছিলে না? না। না, যেহেতু তুমি একটা আর্টিস্টিক ব্যাপার ছিল, সেটার জগতেই বেশি থাকতে ভালোবাসতে। হ্যাঁ, বাট ইনিশিয়াল টাইমে আমি যখন গানে ছিলাম না, আমার টার্গেটই ছিল না যে সিঙ্গার হব। না, তো কি ইচ্ছা ছিল? ওই সময় ইচ্ছা ছিল মস্তি করব। সরি, মানে মানে মানুষের একটা এইম থাকে যে আমি এটা ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, সামথিং, আমি একটা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি বড় কর্মরত হব, কিছু একটা হব। তো তোমার কি ইচ্ছা, মানে তুমি মাস্তি করবে? না, ওই সময় মস্তি করব খালি, ওই সময় সত্যি। মানে দেয়ার ইজ নো এইম? না না না, কোনো এম ছিল না। ক্লাস 10-11-এ, ক্লাস 10-এ বাঙ্ক মারা শুরু হলো, আচ্ছা, তো ফাটিয়ে বাঙ্ক মারছি। হ্যাঁ, সিনেমা হলে যেতাম সকালবেলা 11টার সময়, কে সিনেমা দেখতে যায়, আমরা যেতাম, আচ্ছা। কাজ নেই তো। কি ছবি দেখতে? যাই আসতো, সিনেমা হলে যাওয়াটা ইম্পর্টেন্ট, সিনেমা আচ্ছা, দেখাটা ওই ইম্পর্টেন্ট। যে ক্লাস বাঙ্ক করে হ্যাঁ, যাচ্ছি, school ওটা bunk একটা করে কিছু গেছি। একটা মানে ওটা করেছি, energetic, হ্যাঁ। দেন ওখান থেকে ময়দান চলে গেলাম, রাত্রিবেলা আবার স্কুলের বাস করে ফেরত এলাম যাতে বাড়িতে না জানতে পারে। তো স্কুল ড্রেস পরে যেতাম, গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম। এই এত চুপচাপ ছেলে, এত দুষ্টু। না, মানে কথা বলতে তো ভালো লাগে, গল্প করতে ভালো লাগে সবই, কিন্তু মানে জায়গা টু জায়গা ডিপেন্ড করে যে কখন কথা বলবো কখন কথা বলবো না। এমন একটু এজ হওয়ার পর আমি একটুখানি হালকা চুপচাপ ম্যাচিওর হয়েছো? মনে হয় সেটা। হ্যাঁ, তখন মানে একদম। তখন হ্যাঁ, বাঙ্কটা আমি এখনও প্রেফার করি, এখনও ভালো লাগে ব্যাপারটা ভাবলে, যে গুড থিং। মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট মুভমেন্টে তুমি লাইফটাকে ফুল এনজয় করেছো, এরকম সেটা না? টার্গেট থেকেছে। সেটা টার্গেট থেকেছে যে না, আমাকে বড় হতে হবে, আমার সংঘর্ষ যেটাকে বলে, হ্যাঁ, সেটা তুমি কখনো মাথায় আনোনি?
না মাথায় আনিনি এই কারণে, কারণ একটা জিনিস আমি বুঝে গেছিলাম। মানে হয় না সবাই খুব ডিসিপ্লিনড হয়ে যায়, Correct, মানে correct. মোটামুটি 7-8 থেকেই একটা মেন্টালি সেট হয়ে যায় যে না এবার আমাকে স্টুডিয়াস হতে হবে, সিরিয়াস হতে হবে, আমার ক্যারিয়ার গ্রাফটাকে ঠিক করতে হবে, মানে তুমি সেটাকে খুব ক্যাজুয়ালি নিয়েছো। না আমি ডিসিপ্লিন ছিলাম ইন মিউজিক, আচ্ছা, বাকি জায়গায় ছিলাম না। মিউজিকে ডিসিপ্লিন ছিলাম যে আমায় যে গানটা করতে হবে, যেটা তুলবো বা কেউ কাজ দিয়েছে সেটা কমপ্লিট করে দেওয়া, সেখানে আমি টাইমলাইন সব মেনটেন করছি, যেহেতু তুমি সেটাকে ভালোবাসতে। সেটা ভালোবাসতাম বলে। তো সেটাও ডিসিপ্লিনটা কোনোদিন ডিসিপ্লিন হয়ে আসেনি, সেটাও এনজয়মেন্টের থ্রু এসছে যে আমার ভালো লাগে করতে, তো আমি করব, এটা আমি করব, এটা আমি করব। বাকি জিনিসগুলো আমাকে ডিস্টার্ব করো না। না ধর কেউ গান করতে বললো, আমাকে বললো নাম্বার যে 4 তো আজকে তাই হয়। নাম্বার 4, তাই হ্যাঁ নাম্বার 4 একটুখানি, হ্যাঁ একটু হ্যাঁ, একটু নিজের জগতে থাকে, হ্যাঁ, নিজে রাহু একটু রাহু কিং তো কিং। কিং অ্যাকচুয়ালি নাম্বার 1। হ্যাঁ নাম্বার 1, কিন্তু না কোথাও গিয়ে আমি বলবো যে যেহেতু নাম্বার 4 একটু হ্যাঁ। ডমিনেটিং নেচারের হয়, এটা তারা out of একটু the box। আউট অফ দ্য বক্স, এবং তারা একটু মানে নিজে যেটা মনে করে সেটাই করবে। হ্যাঁ মানে একটু রেবেলিয়াস হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম rebellious হয়। রেভিলিয়াস হয়। তো ওটা একটু ছিল আমার ছোটবেলা, এখনো আছে, একদম কমপ্লিট নেই। কিন্তু তারা এই জায়গাটায় খুব ভালো সফল হতে পারে কারণ ওরা মাথাটাকে ভীষণ ভালো কাজে লাগায়, মাথাটা খুব ভালো চলে, খুব ভালো হোমওয়ার্ক থাকে 4 নম্বরে। হোমওয়ার্ক থাকে, মাথার প্রেশারও প্রচুর তৈরি হয়। প্রেশার থাকে, অনেকটা চিন্তা ভাবনা করে তো, কিন্তু এই চিন্তাগুলো সাকসেসফুল হয়, হ্যাঁ হ্যাঁ, ফোকাস থাকে ভীষণ। ফোকাস থাকে। তোমার যেমন নাম্বার 3, না আমার নাম্বার 7। তোমার 7। 7 নম্বর। হ্যাঁ। আমরা মন থেকে ভাবি, আমি 7 একদম মন থেকে হবে। মন থেকে ভাবি, এটা কাজে লাগাই না। হ্যাঁ ওটা ভালো, খুব 7 খুব এনজয় করতে। কিন্তু 7 intuition 4 খুব থেকে বেশি strong 7-এর। বিভৎস। আমি মানে বলে দেবো যে কি হতে পারে। তুমি কাউকে দেখলে আইডিয়া করে নিতে পারবে যে ভালো না খারাপ, কত দূর এগোতে পারে কিনা, একটা সেন্স কাজ করে। সিক্স সেন্স খুব স্ট্রং হয়, স্পিরিচুয়াল হয়, স্পিরিচুয়াল হয়। কেতু তো ন্যাচারালি ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারে, কারেক্ট। বাট একটা জায়গায় শান্ত হয়, ধ্যান করতেও ভালোবাসে। ধ্যান করতেও ভালোবাসে। সাথে তা 7কে চলতে গেলে 4কে দরকার, আবার 4কে শান্ত করার জন্য 7কে দরকার। দুটো মিলে একটা গোটা ফ্রিকোয়েন্সিটা খুব ভালো ম্যাচ করে। খুব 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 একদম ঠিক ঠিক ঠিক। আজকের প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া ছাড়া ট্যালেন্ট নাকি বিক্রি হয় না, Okay. কি মনে হয় এই ক্ষেত্রে? এখন তো সোশ্যাল মিডিয়া বেসিক্যালি, আগে যেরকম কয়েকটা প্ল্যাটফর্ম ছিল, একটা ছিল প্লেব্যাক সিঙ্গিং, রিয়েলিটি শোজ, তারপর ইউটিউব এলো। সোশ্যাল মিডিয়া এখন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে বেসিক্যালি। তো প্ল্যাটফর্ম ইউজ করছে সবাই এখন, আর্টিস্টরা। ইনফ্যাক্ট শুধু মিউজিক আর্টিস্ট না, অ্যাক্টারও যদি দেখো, অনেক অ্যাক্টার বেরিয়েছে নতুন, যারা ইয়াং, অনেকের কাছে হয়তো ফিনান্সিয়াল অবস্থা নেই অ্যাক্টিং শেখার, তারা রিল বানাচ্ছে উইথ গুড এক্সপ্রেশন, তারা চান্স পেয়েছে। তো এটা একটা নতুন প্ল্যাটফর্ম খুলে দিয়েছে, আর অনেক বেশি নিজেকে সুযোগ করার, নিজেকে প্রমাণ করার, প্রমাণ করার সুযোগ, মানে এই প্রমাণ করার সুযোগ অনেক বাড়িয়ে দিয়েছে। আর ফ্রিকোয়েন্সি, মানে কেউ নাম করবে, নাম করার ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। আগে হয়তো বছরে একটা নাম করতো একজন, এখন মাসে একজন নাম করছে। না আবার আরেকটা জিনিস হয়েছে, এখন আবার আর্টিস্ট সিলেকশনেও দেখছি যে সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্স কত আছে, কত ফলোয়ার্স আছে, সেই দেখে সিলেকশন হচ্ছে, প্রমোশন ওটা দেখে সিলেকশন হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে তো ট্যালেন্টটা ম্যাটার করে। ট্যালেন্ট ডেফিনেটলি ম্যাটার করে, ডেফিনেটলি। বাট কী হয় কি, এখন আলটিমেটলি কী হয় কি, ভাগ আছে। প্রডিউসারদের হলো ROI, আমি যেটা ইনভেস্ট করেছি সেই টাকাটা আমার কাছে ফেরত আসুক। ডিরেক্টরদের অ্যাজ আ হোল সিনেমাটা কেমন লাগছে, বা অ্যাজ আ গানটা কেমন লাগছে। মিউজিক ডিরেক্টর বা সিঙ্গারদের কাছে হলো আমার পারফরমেন্স কেমন আছে। আর স্ট্রিমিং যারা করছে তাদের কাছে হলো যে আমি এদের কখন নেব, যাদের সোশ্যাল মিডিয়া নাম্বার স্ট্রং, এটাও একটা ফ্যাক্টর। স্পটিফাই সেই সিঙ্গারকেই প্রমোশন দেবে যার নাম্বারস ভালো। আচ্ছা, নাম্বারস ভালো মানে ফলোয়ার্স ভালো, ফলোয়ার্স ভালো, স্ট্রিমিং ভালো, মাসে গুড নাম্বার অফ স্ট্রিমিং হয়, প্রচুর লোকে তার গান শুনে, তখনই তাকে হাইলাইট করবে। নাহলে স্পটিফাই বলবে আমি তোমার গান করবো না, আমি এই আর্টিস্টের গান করবো যার বেশি ফলোয়ার্স আছে। তো সেখানে প্রডিউসার বা ডিরেক্টর একটা রেসপন্সিবিলিটি চাই যে আমি তাকেই নেব যার নাম্বার অফ ফলোয়ার্স বেশি। তো এই পুরো সিস্টেমটাই হয়ে গেছে এরকম টাইপের। এখন নাম্বার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে পাবলিক রিভিউটা এখন ম্যাটার করে, পাবলিক রিভিউ ম্যাটার করে, অ্যান্ড নাম্বার অ্যাকচুয়ালি ম্যাটার করে। বাট দ্যাট ইজ শর্ট টার্ম, লং টার্মে না। লং টার্মে আলটিমেটলি ট্যালেন্ট অ্যান্ড জেনুইন কাজ লং টার্মে গিয়ে তোমার, কারণ দেখবে যেই গানগুলো এখন হিট করছে না 5 বছর বাদে গিয়ে হিট করেই ছাড়ে। এক্সাম্পল আমার মনে হয় অভিমুজ মেঘ, এই গানটা সোনু নিগমের যখন বেরিয়েছিল অগ্নিপথের, ইনিশিয়ালি অত হিট করে না না না,
এখন ম্যাসিভ হিট, ম্যাসিভ হিট। ম্যাসিভ হিট। আমি যে কোনো নাচের গানের থেকে যখন লাইভ এই গানটা ধরি, অডিয়েন্স রিয়াকশন ইজ হিউজ, ম্যাড জাস্ট লোকজন। তারপর তুম মিলে দিল খেলে, সেই কবেকার কুমার শানুর গান। না আরো মানে পুরনো অনেক গান আছে যখন ওই ছোট ছোট রিলস নিয়ে মানে হ্যাঁ, রিলস বানানো লতাজির হয়, গানগুলো reels হ্যাঁ এখন তখন হচ্ছে। একটা যেন আলাদাই গানগুলো বেরিয়ে আসছে এবং আমিও কয়েকটা গান ওরকম রিলস টিলস টুকটাক দিয়ে দিই Correct, নিজের correct, ক্ষেত্রেও। ভাল লাগে শুনতে, বেশ ভালো লাগছে কানে, তখন দিয়ে দিই, বেশ ভালো লাগে। একদম। এখন লোকজন মানে সেটা শুনছে, মানে লোকজন শুনছে, মানে অ্যাকচুয়ালি মেলোডি তো ভালো ছিল ওই সময়, দারুণ ছিল। আর ওই সময় মেলোডিটাকে এখন আরো বেশি ভালোভাবে ওটাকে কি বলে তোমাদের ল্যাঙ্গুয়েজে, মিউজিক ইন্ডাস্ট্রি মানে মিউজিক ল্যাঙ্গুয়েজে কি বলে, আর একটু ভালো Modify. মডিফাই করে আরো একটু সুন্দর করে যখন মিউজিক্যালি ওটাকে আরো হ্যাঁ, একটু হ্যাঁ, মানে ইয়ার ক্যাচি মানে বানানো হয়, তখন যেন আরো শুনতে যেন বেশ বেশি ভালো লাগে, বেশি অ্যাট্রাকটিভ লাগছে। বেসিক্যালি কি বলে না, আগেকার দিনের গান, আগেকার দিনের গান বলে কিছু নেই, মিউজিক তো সবসময় কম বেশি সুরই বেরোবে। আর একটা গান আছে লাগ যা গালে, লাগ জাগালে, ভীষণ ভালো লাগে শুনতে। আলটিমেট হিট সং, অল টাইম হিট। ওটাকে যখন নতুন অ্যারেঞ্জমেন্টে বার করছে, ওটা শুনতে আরো অ্যাট্রাক্টিভ আরো ভালো লাগছে। এক্স্যাক্টলি, সব কিছুরই একটা মানে জেনারেশন ওয়াইজ তোমাকে সেইভাবে ভাবতে হবে। বেসিক্যালি বিরিয়ানি একই আছে, প্লেটটা নতুন। হ্যাঁ, ফ্লেভার আনতে হবে, এই ফ্লেভারটা এখন মানুষ খাচ্ছে। কারেক্ট। হ্যাঁ, রিসেন্টলি একটা এআই যুগ এসছে, তো মিউজিকও এআই ইউজ করা হচ্ছে। একদম একদম। হ্যাঁ, তো তুমি এই ব্যাপারে কি বলবে, এই যে একটা নতুন প্রসিডিওর স্টার্ট হয়েছে? এআই এআই আমরা আগেও ইউজ করতাম, যে কোনো সফটওয়্যারই ছিল এআই, বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সফটওয়্যারের কাজ কি, আমি যেটা অ্যাচিভ করতে চাই সেটা সফটওয়্যারের দ্বারা ইজিলি অ্যাচিভ হবে। তো একটা বাটন মারলাম, তো যেটা হয়তো আমার 5 বার করে করতে হবে, ওটা একটা বাটনে ইয়ে হয়ে গেল। তো এখন এআইটা হয়ে গেছে কি কমপ্লিটলি চারিদিকে, এখন ইমেজ মেকিংয়ে এআই, মার্কেটিং হয়ে যাচ্ছে এআই দিয়ে, গান বানানো যাচ্ছে এআই দিয়ে। তো এআই এখন চারিদিকেই আছে। তো দ্যাট ইজ আর মানে নিউ টুল বলা যেতে পারে। তো এটাকে ইউজ করতে জানলে কাজেরই স্পিড। সেটা কি ভালো না খারাপ? ডেফিনেটলি ভালো, ডেফিনেটলি ভালো। মানে ইউজের উপর ডিপেন্ড করছে যে আমি কীভাবে ইউজ করছি। এখন আমি এআই ইউজ যদি করি ফর ডিস্ট্রাকশন, তাহলে ডিস্ট্রাকশন হবে, খারাপ হবে। কনস্ট্রাকটিভ ওয়েতে ইউজ করলে আমি নতুন জিনিস বানাতে পারবো, যেটা 10 দিন লাগতো সেটা এখন 1 দিন লাগবে। তো স্পিড বেড়ে গেছে। এটাই বেসিক্যালি এআই। লাইক ট্রেন, মানে ট্রেনে ট্রাভেল করতে আমার এখান থেকে বম্বে যেতে লাগবে 2.5 দিন, ফ্লাইটে 2.5 ঘন্টা। এই টেকনিক্যাল ব্যাপারটাকে তোমরা কি করে সাপোর্ট করছো একজন হচ্ছে সিঙ্গার Artist হিসাবে, আর্টিস্ট হয়ে? একটা অরিজিনাল ভয়েস, একটা অরিজিনাল নিজের একটা সত্তা, সেটাকে বাদ দিয়ে টেকনিক্যাল জিনিসটাকে কেন এত সাপোর্ট করছো? না, কারণ আমরা ইউজ করছি ফর বেটারমেন্ট। তো সেটা কি তোমার কণ্ঠের মাধ্যমে বেটারমেন্টটা বেরোবে না? না, গান গাইছি না তো এআই দিয়ে, গান আমাদের এখনও একইভাবে গাইতে হচ্ছে ম্যানুয়ালি। এআইতে লাভ হচ্ছে মিউজিক মেকিংয়ে, কিছু রেফারেন্স, কিছু ইনস্ট্রুমেন্ট। ধরো আমার কাছে এখন ব্যঞ্জো নেই, এবার একটা গান বানাচ্ছি, এখানে আমার ব্যঞ্জো দরকার, তো মুখে টাং 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 করলাম, করে ওটা এআই দিয়ে ব্যঞ্জোর সাউন্ডে আমি ওটাকে প্লেস করে দিলাম। বা ভায়োলিন দরকার, এই রাত্রে আমি ভায়োলিনিস্ট পাচ্ছি না কাউকে, তো মুখে টিউন বানিয়ে আমি ওটাকে ভায়োলিনে কনভার্ট করে আমি বসিয়ে দিলাম, পরে আমি রিয়েল ভায়োলিনিস্টকে দিয়ে ওটাকে রিড আপ করালাম। সেটা ভালো। তো ইটস আ টুল ফর গুড রেফারেন্স অ্যান্ড ফাস্ট রেফারেন্স। আলটিমেটলি তোমার গান রিলিজের জন্য যদি করতে হয়, দেন তোমাকে ম্যানুয়াল কাজে আসতেই হবে, নাহলে কোয়ালিটি বেরোবে না। তো সেটা তো আছে, সেটা অলওয়েজ থাকবে। আচ্ছা, একটা গান খুব ভাইরাল হচ্ছিল, ওই মোহাম্মদ রফির ওই সাইয়ারা ছবিটাতে গান, কি যেন গানটা ছিল বেশ, সাইয়ারা কি একটা ছিল, এটা এআই ভার্সন মোহাম্মদ রফির। হ্যাঁ, ওটা কি সত্যি মোহাম্মদ রফি না না, গেয়েছিল? ওটা এআই ভার্সন। আচ্ছা, তো ওটা একজন গেয়ে মোহাম্মদ রফির গলা বসিয়ে ওটাকে রিলিজ করেছে, পুরোনো মিউজিক লাগিয়ে। অ্যাকচুয়ালি মোহাম্মদ রফি না, ওটা কিশোর কুমার, আই থিঙ্ক। সাইয়ারা গানটা হলো কিশোর কুমার। আচ্ছা আচ্ছা। কিশোর কুমার তো না, আই থিঙ্ক কিশোর কুমার। তা হঠাৎ এটার প্রয়োজন কি হলো? না, জাস্ট রিল, মজা মানে ওটাকে ভাইরাল করতে হবে, মানে বানালো, একটা নতুন ক্রিয়েশন বানালো, অ্যান্ড দেন ওটা লোকজন মোহাম্মদ রফির দেখলো। ভয়েসটা কি করে মানে এআই কি করে এই জায়গাটায় কাজ করছে? তো বেসিক্যালি কী হয় কি, সব ডেটা কালেক্ট করে এআই। তো ডেটা কালেক্ট করে, যেমন আমাদের ব্রেন কি করে, আমাদের এতদিন ছোট থেকে বড় এতদিন যা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনের দ্বারাই আমরা রাস্তায় চলি, কারোর সাথে কথা বলি, সব ইনফরমেশনগুলো, ডেটাগুলো আছে। তো এআই বেসিক্যালি হিউজ ডাটাবেস, আমাদের পৃথিবীর যত মানুষ আছে
সব মানুষের ব্রেনের যা ইনফরমেশন সেই ইনফরমেশন এআই এর কাছে আছে, ইনক্লুডিং পার্সোনাল ইনফরমেশন আই গেস, যেটা পরবর্তীকালে হয়তো ডেঞ্জারাস হতে পারে। বাট যদি কনস্ট্রাকটিভ ওয়েতে ইউজ করা হয় অ্যান্ড সেটা যদি গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন আন্ডারে নেয়, তাহলে কী হবে কি তোমার এই ইনফরমেশনের দ্বারা তুমি ইজিলি কোনো জিনিস বানাতে পারবে। আচ্ছা, তোমার যদি লাইফে এরকম কোনো ঘটনা ঘটে যে গানটা তুমি গাওনি, জানোই না, অথচ তোমার ভয়েস বসিয়ে এআই প্রসিডিওরে ওই গানটাকে গাওয়ানো হয়েছে, বাজানো হয়েছে, তোমার শুনে কিরকম লাগবে হঠাৎ করে জানতে পারলে? মানে আইডিয়া পাবো যে আমার গলা কিরম লাগতো গানটা। আইডিয়া বাস, আর খারাপ লাগবে না? না ঠিক আছে, আমার গলা ইউজ করেছে ভালোই, তার ভালো লাগে আমার গলা, তার মানে আচ্ছা। না মানে ভালো না লাগলে আমার গলা ইউজ করবে না। কিন্তু এটা বারবার হলে তো ভালো লাগবে না, সেই শিল্পী সত্তাটা হারিয়ে ফেলবে তোমরা। এখন কি করবো, কাউকে ধরে না বলতে পারবে এই আমার গলা ইউজ করবি না, সেটা তো পারবো না। সেটার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন যদি প্রপার হয়, দেন ওটা কি করা যেতে পারে যে আচ্ছা আমার গলা ইউজ করতে পারো, ইউ হ্যাভ টু পে সার্টেন চার্জেস, তুমি এটা ইউজ করতে পারো চার্জেস। তাহলে কী হবে, যে আর্টিস্টের গলা ইউজ করবে সে আর্টিস্ট কিছু না কিছু রেভিনিউ কামাবে। না, সে কিন্তু নিজে একটা খেটে কিছু ক্রিয়েট করা, মানে ইনভেনশন যেটা বলে, সেই ইনভেনশন ব্যাপারটাই তো তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। না আমি কোনোদিন ইউজ করবো না, ওটা অন্য কেউ হয়তো ইউজ করবে, সে হয়তো কোনো কম্পোজারই হয়তো ইউজ করবে। সাপোজ আমি একটা গান বানালাম অ্যান্ড আমি ইমাজিন করছি এই গানটা সুখবিন্দর সিং গাইলে কিরম হতো বা বি প্রাক গাইলে কিরম হতো, তো আমি গানটা গিয়ে বি প্রাকের গলা রিপ্লেস করে দিলাম, তো আমি একটা ইমিডিয়েট একটা আইডিয়া পেয়ে গেলাম বি প্রাকের গলা কেমন লাগছে। তো যদি ভালো লাগে আমি বি প্রাককে দিয়ে গাওয়াবো, এক্সপেরিমেন্টাল হিসাবে ইউজ করা যেতে পারে, কিন্তু হ্যাঁ, নিজে মানে reference। কোনো গান তুমি মানে রিলিজ করছে, সেখানে তোমার গলাটাই থাকা বেটার না? সেটা তো অ্যাকচুয়াল সিঙ্গারের গলা থাকাই বেটার। হ্যাঁ, বাট অবভিয়াসলি। সেটাই যতক্ষণ না রুলস আসবে, টাইট রুলস, ততক্ষণ তো ইটস রিস্কি অলওয়েজ। এখন এআইতে যে কোনো কাউকে রিক্রিয়েট করা যায়, মানে ছবি রিক্রিয়েট করা যায়, হ্যাঁ, গান সবকিছুই রিক্রিয়েট করা সম্ভব যায়, হয়। সব সম্ভব। তো ওই রুলস অ্যান্ড রেগুলেশন চলে আসবে আই গেস আস্তে আস্তে, বাট ততদিন তো এই ব্যাপারটা ট্রিকি তো থাকবেই, এটা হাতের মধ্যে নেই। ঠিক কথা। কিছু স্ক্যাম তো অলওয়েজ থাকবে। একদমই তাই। বাংলাতেও তুমি গান গেয়েছো, বম্বেতেও তুমি গান গাইছো, এবার এখানে একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে, মানে ইকোনমিক্যাল পার্টটা থাকে, তো কোথায় বেশি ভালো, মানে সেখানে কি কোনো পার্থক্য, ডিফারেন্স দেখেছো? কিছুই না, বাট যেহেতু বম্বে ইন্ডাস্ট্রিটা লার্জার দ্যান বেঙ্গলি ইন্ডাস্ট্রি, তো ওখানে পারিশ্রমিক বেশি, অলওয়েজ বেশি, বিকজ যে দিচ্ছে তার কাছে আছেও বেশি, সে দিতে পারছে বম্বেটা হিউজ। হিউজ, অনেক বেশি। তো এটাই ডিফারেন্স, মানে বাংলা রিজিনাল বলে কম, হিন্দির ন্যাশনাল বলে বেশি, এটাই, আর কোনো পার্থক্য নেই। মানে তুমি বাংলাতেও অসুবিধা নেই গান গাইতে, তার জন্য পারিশ্রমিক যদি কমও দেয় কোনো অসুবিধা নেই? না, ওগুলোর ওরম আমার চিন্তা ভাবনা নেই, কারণ গানটা ম্যাটার করে, গান ভালো হলে মানে তুমি কি ডেফিনেটলি। পারিশ্রমিকটাকে বেশি ইম্পর্টেন্স দাও? না, অলওয়েজ মিউজিক, যে আর্টটা, যে এই গানটা আমায় দেওয়া হচ্ছে ওটা বেশি ইম্পর্টেন্ট। একটা সার্টেন পারিশ্রমিক অলওয়েজ থাকে, বাট গান যদি ভালো হয় তো তখন সেখানে সেটা ম্যাটার করে কম, সেটা লাস্টে আসে। একটা কী হয় কি, বেসিক্যালি একটা পারিশ্রমিক নেওয়ার কারণ হলো একটা, কীভাবে বোঝাই, লাইক আমি কিছু তোমার থেকে নিচ্ছি, তোমার সার্ভিস নিচ্ছি, তার জন্য আমি তোমাকে একটা কিছু দিচ্ছি, তো এটা বেসিক্যালি একটা লেনদেন, অ্যান্ড সেটা মডারেট লেভেলে, সেটা ইম্পর্টেন্ট। আমাদের সিঙ্গারদের মেন আর্নিং হলো ফ্রম শো, এটা ইম্পর্টেন্ট না। অনেক গান এরকম হয়েছে আমি পারিশ্রমিক নিইনি, হ্যাঁ, হ্যাঁ, চার্জেসই করিনি কিছু, নিইনি, মানে আমি অ্যাকচুয়ালি ওটা নিয়ে কথাই লাস্টে আসে। পরিন্দা ছবিটাতে জানো তো কোনো আর্টিস্ট চার্জেস নেয়নি? পারিন্দা বাংলা? না, হিন্দি পরিন্দা। তাই? হ্যাঁ, বিনোদ চোপড়ার যে ছবিটা হয়েছিল, তুমসে মিলকে। রাইট, এটা আই থিঙ্ক সত্যজিৎ রায়ের একটা মুভিতে কিশোর কুমার গান গেয়ে দিয়েছিল উইদাউট এনি পারিশ্রমিক, কারণ বাজেট ছিল না বলে। ওখানে কোনো পারিশ্রমিক কেউ নেয়নি, না, উইদাউট মানে রেমুনারেশন সবাই ছবিটা করেছিল। কারেক্ট, আর্টটাই মেন। আর্টটাই মেন। মানুষ মাত্রই ভালো হয়, মন্দ জিনিসও হয়, আমরা তো আর ভগবান হয়ে আসিনি। Correct. তো নিজের লাইফে যদি কিছু ভুল পরিবর্তন করতে, সেটা কি হতো? আচ্ছা, ক্যারিয়ারে কোনো ভুল ঠিক করা না, মনে হয় না কিছু করতাম ক্যারিয়ারে কিছু। মানে কি, কাউকে আই এম সরি টু সে, মানে কেউ তোমাকে প্রচণ্ড ভালোবেসেছে,
তাকে তুমি নিজের ক্যারিয়ারের জন্য ছেড়ে চলে এসছো, কিংবা হচ্ছে বাবা মাকে কোনো পারপাসে দুঃখ দেওয়া যেটা তারা চেয়েছে, না, সব না, রকমই তো হয়, যে সেটা যদি তোমার মনে হয় যে আমি সেটা একটু তো ঠিক। সেটা তো তাহলে 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 সেটা দেখতে গেলে লাগাতার হয়েছে, আচ্ছা, ও প্রচুর বার হয়েছে। কি হয়েছে? না মানে ক্যারিয়ারের জন্য আলাদা করে কিছু হয়নি, এই ভুল তো করতেই থাকি মানুষ মাত্রে। না, কেউ যদি মানে হ্যাঁ, প্রণয়ের প্রণয়ের ক্ষেত্রে, কিংবা প্রণয় প্রণয় মিন্স হচ্ছে প্রেম, প্রেমের প্রেম, ক্ষেত্রে প্রেম, প্রচন্ড তোমাকে ভালোবেসেছে, কিন্তু অথচ সেই মানুষটাকে কিছু একটা সার্কামস্ট্যান্সেস হয়েছে, তুমি সিচুয়েশন হয়েছে, না, এটা ছেড়ে এটা এসো। ক্যারিয়ারের কারণে কোনো সময় হয়নি। আচ্ছা, আমি কোনো এমনি কাউকে হয়েছে? ছাড়িনি কোনো সময় ক্যারিয়ার আচ্ছা, কারণে, ওটা বেরোনো। তোমায় ছেড়ে গেছে? আমার ছেড়ে গেছে, হয়তো গেছে, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি। সেই চালাক, বলবে না। ট্রু, এটা আমি জানিনি আচ্ছা আচ্ছা, না তুমি প্রেমে পড়োনি কোনোদিন? না, প্রেমে পড়েছি। আচ্ছা, মানে সে, তুমি ছেড়ে গেছো না সে ছেড়ে গেছে? দুতরফাই হয়েছে, আচ্ছা, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ। আচ্ছা। মানে আমি ছেড়ে যাওয়াটা কোনোদিন ওটাকে ইম্পর্টেন্স দিইনি। হুম। থাকা না থাকা ইজ আ পার্ট অফ লাইফ আছে। না, সেটা তোমার গানের ক্ষেত্রে কোনো সময় এফেক্ট ফেলেছে, মানে গানটাকে আরো বেশি পলিশ করেছে, কিংবা কোনো সময় মনে হচ্ছে যে এই সময় আমি গান গাইতে পারছি না, খুব দুঃখজনক পরিস্থিতি? মানুষের জীবনে তো এরকম ঘটনা ঘটে, মানে এক mental একটা state ফেজ ওরকম যায়, তো এরকম কোনো পরিস্থিতি এসছে? এসছে, ওইদিকে বেশি না যাওয়াই বেটার। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, তোমাকে মানুষ যেভাবে চেনে, ইউ আর রাজ বর্মন, আসল মানুষটাই কি তুমি সেটা, নাকি তোমার একটা আলাদা রিয়েল ভার্সন আছে? আমি তার আগে জানতে চাইবো কিরম ভাবে চেনে, যদি তুমি একটা আইডিয়া আমায় দিতে পারো। আমার যেটুকু এই মুহূর্তে তোমার সাথে কথা বলে মনে হলো, তুমি ভীষণ মিতভাষী। মিতভাষীর মানেটা বোঝাতে হবে, মিষ্টি, হ্যাঁ, খুব মিষ্টি একটা ছেলে। আহ, একটা সফটনেস আছে তোমার মধ্যে, আর হচ্ছে কম কথা বলো, মানে কথা বলতে গেলে তোমাকে কথাটা খুঁজে বার করতে হয়, পেট থেকে একটু খুঁজি। খুঁচিয়ে বার করতে হয়, না হলে খুব পলিশড, মানে একদম লিমিটেড কথা বলো। আর এইটাই, আর পরিষ্কার, মানে আপফ্রন্ট। আপফ্রন্ট। হ্যাঁ, মানে তুমি এরকম হয় না যে, ওরকম না যে মানে হয় না অনেকে ডুয়েল ভার্সন থাকে, সেটা আমি দেখতে পাচ্ছি না এইটুকু টাইমের যেটুকু তোমার সাথে কথা বললাম। তো এর বাইরে আর কিছু আছে কিনা? এর বাইরে আর কিছু আছে কিনা, মানে তোমার রিয়েল ভার্সনটা? এটা দিস ইজ রিয়েল অনলি, এটা রিয়েলি কিন্তু, আচ্ছা, এরকমই তুমি? এটা রিয়েলি, বাট কি হয় কি, রিয়েলের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সাইড আছে। এবার এখন আমরা যেই সিচুয়েশনে আছি, যে এনভায়রনমেন্টে আছি, একটা পডকাস্ট আমরা করছি, একটা সার্টেন কিছু টপিক নিয়ে আলোচনা হচ্ছে, তো এখন এইটুকুই বেরোচ্ছে। এবার এটাই হয়তো যদি সিচুয়েশন, যেটা আমরা আলোচনা তখন আড্ডা মারতে মারতে কথা হচ্ছিল যে আরও বেশি চিল্ড আউট হলে, অন্য এনভায়রনমেন্ট হলে, তখন হয়তো একটু অন্যরকম কিছু বেরোতো। তো কী হয় কি, জায়গা টু জায়গা ডিপেন্ড করে। আমি যেগুলো জানি না যে আমার মধ্যে এগুলো আছে, এটা অনেক সময় আমিও জানতে পারি আচ্ছা আমার মধ্যে এগুলো আছে, বাট আমি চেষ্টা করি যতটা পারা যায় অথেন্টিক থাকা যায়। অথেন্টিক থাকা যায়, অথেন্টিক থাকা যায়, পিওরিটিটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ। আমি চেষ্টা করি যতটা ইয়ে না করা যায়, মানে আমি প্রথম কথা, আমি প্রিটেনশন আমার পছন্দ নয়। আচ্ছা, তোমার অ্যাজ আ সিঙ্গার হিসাবে তুমি কি আজকের প্রজন্মকে কি সাজেশন দেবে, যদি তারা স্টার্ট আপ করতে চায় সিঙ্গিং প্রফেশনে, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবে, কিভাবে আসবে? যারা হচ্ছে গানের গলা, অবভিয়াসলি সেই ট্যালেন্টটা তো, হিডেন ট্যালেন্টটা তো থাকা দরকার, তো সেই স্টার্ট আপ হিসাবে কিভাবে তারা নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি এবং হচ্ছে সব দিক থেকে প্রিপেয়ার করবে? একদম শেষ প্রশ্ন এটা। সাজেশন আলাদা করে কিছু নেই, একটাই জিনিস যে গানটা এনজয় করা মেন। তো যেভাবে হোক নিজেকে ওরম একটা সিস্টেমের মধ্যে রাখুক, যাতে গান বা যে কোনো আর্ট ফর্ম যেটাই ভাল লাগে সেটার এনজয়মেন্ট যেন না হারায়। আচ্ছা, হ্যাঁ, তাহলে ইমপ্রুভমেন্ট অলওয়েজ থাকবে। এনজয়মেন্ট হারিয়ে গেলে ইমপ্রুভমেন্ট কমে যাবে। তো আবার কী হয়, সবার রাস্তা আলাদা আলাদা হয়। আমি একভাবে এগিয়েছি, আরেকজন আরেকভাবে এগোবে, তো সবার রাস্তা ঠিক খুঁজে বার করে না না, মেন্টালি একটা প্রেশার থাকে ফ্যামিলি থেকে, যে আজকাল লাইমলাইটে সবাই আসতে চায়, মানে স্পেশালি হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার থেকেও এখন লাইমলাইটে আসার ইচ্ছে, এবং ছোট বাচ্চাকে স্কুলে থেকে নিয়ে এসে একটা বড় স্ক্রিপ্ট দিয়ে পড়তে বসিয়ে দিচ্ছে, একদিকে এক্সামের খাতা, আমি চাইল্ড আর্টিস্টদের ক্ষেত্রে দেখেছি অনেক সিরিয়ালে,
একদিকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে আরেকদিকে হচ্ছে স্ক্রিপ্ট মুখস্থ করছে মানে একটা এটা কি তাদের প্যারেন্টস তাদের প্রেশারাইজ হ্যাঁ করছে? প্রেশারাইজ করছে রীতিমতো যে না এটাও ভালো করে করতে হবে লাইমলাইটে ওটা করা আসার উচিত জন্য না। মানে মানে যে মানুষটা অ্যাকচুয়ালি হচ্ছে এই প্রফেশনে আছে তার থেকেও বেশি চিন্তা তার হচ্ছে পেরেন্টসদের গানের ক্ষেত্রে মানে কম্পিটিশনে না মানে জিততে ছেলে পারলে মেয়েদের নাম করুক। হ্যাঁ না জিততে পারলে উল্টোপাল্টা তাদেরকে মেন্টালি হ্যারাসমেন্টের ফেস করতে হয় তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে তোমার কি সাজেশন আই থিঙ্ক বাচ্চাদের এই প্রেশারটা করা উচিত না অ্যাট আ সার্টেন এজ লাইক 0 to 10 ইয়ার্স বাচ্চাদের কোনো প্রেশারাইজই করা উচিত না খেলুক 10 থেকে 16 বছর অবধি একটা সার্টেন ডিসিপ্লিনে থাকুক 16 থেকে 25 অবধি শিখুক যেটা যেদিকে শিখতে চায় অ্যান্ড আফটার 26 আর্নিংয়ে চিন্তা করুক এরম একটা ডিভিশন করা উচিত অ্যান্ড ছোটোতে যদি প্রেশারাইজ করে তাহলে কী হবে কি মাথা ওভার কী হয় কি এজের আগে মাথা ওভার ম্যাচিউরড হয়ে গেলে মুশকিল হয়ে যায় চিন্তাভাবনা অতিরিক্ত ডার্ক হয়ে যায় তখন একটা কি না ফ্যামিলির মধ্যেও দেখেছি একটা কম্পিটিশনে জিততেই হবে হ্যাঁ। ফার্স্ট আসতেই হবে সেকেন্ড আসতেই হবে আইদার ফার্স্ট হও নাহলে সেকেন্ড হও আর যদি হেরে যায় তাহলে তাকে উল্টোপাল্টা কথা বলা বলছে দ্যাট ইজ রং এটা প্যারেন্টসের দিক থেকে ভুল প্রবলেম হলো যে এটা হয়তো অডিয়েন্স খুব অন্যভাবে নেবে আমার এই কথাটা বাট প্যারেন্টসকেও কীভাবে মানে মানুষ তো করে না সবাই মানুষই মানে হোয়াট আই মিন টু সে ইজ কি প্যারেন্টিং যে জবটা ওটাও একটা ট্রেনিং হওয়া উচিত সেটা ট্রেনিং কোনো সময় কেউ দেয়নি কাউকে বাট সেটারও বই অনেক কিছু আছে সেটাও একটা প্যারেন্টসকে পড়া উচিত আর বাচ্চাকে বোঝাই বেশি ইম্পর্টেন্ট একটা বাচ্চা তার প্যারেন্টসকে বুঝবে কারণ সে তো ছোট সে বুঝবে কী করে তার বোধ জ্ঞান তৈরি হবে তার বাবা মার কাছ থেকেই তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা আই থিঙ্ক ছোটো থেকে যদি একটা বাচ্চাকে সাইকোলজিক্যাল ডিপ্রেশনটা যেন তাদের উপর না হাবি হয় হাবি হয় সেটা আই থিঙ্ক বাড়িতে যদি কেউ তোমাকে বোঝে তাহলে ডিপ্রেশন আসবে না এটা কেউ বোঝে না দেখেই এটা লোনলিনেস থেকে ডিপ্রেশন তৈরি হয় আজ পর্যন্ত ওকে ডিপ্রেশন দেখিনি যে সবার মধ্যে আছে ডিপ্রেসড লোনলিনেসই ডিপ্রেশনটা তৈরি হয় তো আই থিঙ্ক ওইটা যদি টেক কেয়ার করে হাতে খালি ফোন না দিয়ে and খেলাধুলার মধ্যে রাখলে সবচেয়ে বেস্ট আই থিঙ্ক একটা বাচ্চা সার্টেন এজ অবধি মাথা ফ্রেশ থাকে খুব খুব ভালো লাগলো রাজ তোমার সাথে আর মানে কথা বলে জাস্ট মনে হলো যে এই মুহূর্তে অনেক কিছু শিখলাম আর তুমি লাইফটাকে খুব কুলভাবে হ্যান্ডেল করো যেটা খুব দরকার প্রত্যেককে সব কিছু নিয়ে বেশি টেনশন নেওয়ার কোনো মানে হয় না ঘুমিয়ে পড়তে হবে ওই যে একটা সলিউশন দিয়েছে ঘুমিয়ে পড়তে হবে এটা কিন্তু আমি দর্শকদের উপর দিলাম জিনিসটা যে তোমরা ওই সাজেশনটা দিতে পারো যদি খুব টেনশন হয় তাহলে হচ্ছে ওই রাজের একটা ভার্সন আছে মানে ভালো একটা ওটাকে কি বলে সলিউশন দিয়েছে যে বেশি টেনশন হলে ঘুমিয়ে পড়ো হ্যাঁ বেশি ঘুমিয়ে পড়ো না কাজে মন দিতে হবে সব কিছুই করতে হবে আজকের আমাদের পডকাস্ট দারুণ গেল মানে এই মুহূর্তটা জাস্ট মনে হচ্ছে যেন আই এম ফ্লাটারিং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে ভালো থেকো সবাই রাজ অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি তোমার একটা মিষ্টি গান শোনার গান জন্য ওকে তাহলে আমি বাংলা গানই গাই জি বলো ওকে কেন যে তোকে পাহাড়া পাহাড়া দিল মন কেন রে এত সাহারা সাহারা সারাদিন কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন বাহ Thank you. দারুণ দারুণ